আচ্ছা, সবাই যদি শুনতে পাও এবং দেখতে পাও, আগে আমাকে এটা জানান যে শুনতে পাচ্ছেন নাকি আমাকে এবং দেখতে পাচ্ছেন নাকি। যদি এতটুকু ক্লিয়ার থাকে, শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ, ক্লিয়ার লিখে জানাও, বা সি লিখে জানাও, ইয়েস লিখে জানাও, ওয়াই লিখে জানাও। আগে একটু কমিউনিকেট করো যে ভাইয়া দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। যারা যারা সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? ওকে, চমৎকার, সবাই শুনতে পাচ্ছে দেখতে পাচ্ছে, মানে সবার স্ক্রিন রেজুলেশন সাউন্ড একদম ক্লিয়ার আছে, তাই না? আচ্ছা, তাহলে খুবই ভালো। বিশ্বকাপের মৌসুম চলতেছে, এসএসসি পরীক্ষা শেষ, এরকম অসাধারণ মানে পড়াশোনার যুগ আর কখনো আসে না। মানে দেখা যায় কি, সব সময় কেন জানি ওয়ার্ল্ড কাপটা আইদার এসএসসি পরীক্ষার মাঝখানে অথবা এইচএসসি পরীক্ষার মাঝখানে পড়ে। মানে আমি আমার জীবনে কোনো ওয়ার্ল্ড কাপ শান্তিতে দেখতে পারি নাই। আমার জীবনের প্রথম ওয়ার্ল্ড কাপের সময় ক্লাস এইটের জেএসসি পরীক্ষার টেস্ট চলতেছিল। মানে ওয়ার্ল্ড কাপ দেখলে আমি জিএসসিতে এ প্লাস মিস করবো। আমরা হচ্ছে প্রথম ওই জিএসসির পরীক্ষার ব্যাচ। তারপর হচ্ছে তোমার এরপরের ওয়ার্ল্ড কাপ আমি পাইলাম কখন, যখন ক্লাস 12-এর প্রি টেস্টের সময়। মানে তখনও ভালোভাবে দেখতে গেলে ধরো ঝামেলা, পারতেছে না কোনোভাবে দেখতে। এই প্রথমবার মনে হয় আমি ওয়ার্ল্ড কাপ দেখতেছি। এবং এর পরের ওয়ার্ল্ড কাপ যেটা, সেটা আমার এমবিবিএস এর ফাইনাল প্রফের সময়। মানে এমবিবিএস এর যখন ফাইনাল প্রফ শুরু হবে ভাব, তখন চলতেছে। এইবারের প্রথমবার ওয়ার্ল্ড কাপ চলতেছে, যে আমার একটু প্রেশার কম। রাতের বেলা আমি যদি জেগে একটা ম্যাচ দেখি, মানে চলে। তোমাদের তো একদম গোল্ডেন টাইম, মানে এসএসসি পরীক্ষা শেষ, গরম গরম, কি করবা বুঝতেছো না, ওয়ার্ল্ড কাপ চলতেছে, এর থেকে আনন্দের টাইম তো থাকার কথা না। রুটিনে বায়ো সেকেন্ড ছিল? না না বাবা, বায়ো ফার্স্ট ছিল। রুটিন আরেকবার দেখে নাও। তুমি মনে হয় পুরানো রুটিন ডাউনলোড করছো আর কি। দেখি সবাই বলেন কি অবস্থা সবার, কি করতেছেন পরীক্ষা শেষ এসএসসিতে, কোথায় কোথায় ঘুরতে গেলা সবাই? আমি কোন দল সাপোর্ট করে দেখো, স্পেনের পোলো শার্ট পরছি। আপাতত স্পেন ধরে রাখতে পারো। রাতের মেসেজ তো সেন্ড হয়েছে দেখছি। সবার মেসেজ দেখা যাচ্ছে, সবার মেসেজ উত্তর দেওয়া যাচ্ছে না আর কি। কুয়াকাটা গেছে? কক্সবাজার যাও নাই তোমরা? এটা কেমনে সম্ভব? পাশের রুমে ঘুরতে গেছো, এটা খারাপ না? বাথরুমপুর গেছিল, এটা আবার কোন পুর? আচ্ছা, এই টাইমটা কি আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব, প্রচুর ভালো ভালো মুভি দেখো, প্রচুর ভালো ভালো সিরিজ দেখো। মার্ভেলের সিরিজগুলো দেখে ফেলতে পারো, মার্ভেলের মুভিগুলো দেখে ফেলতে পারো, ওয়ার্ল্ড কাপের অনেকগুলো ম্যাচ দেখতে পারো, নতুন একটা স্কিল ডেভেলপ করতে পারো। তারপর হচ্ছে যদি বাসার মধ্যে প্লে স্টেশন থাকে, পুরো একটা গেম শেষ করে ফেলতে পারো। মানে এই টাইমটা আর পাবা না। মানে পড়াশোনা করো, দ্যাটস ডিফারেন্ট থিং। বাট এই টাইমের মতো ভালো টাইম মানে আগামী 1 মাস, যতক্ষণ পর্যন্ত না এসএসসি পরীক্ষার রেজাল্ট আসতেছে এবং তোমার কলেজ ভর্তির চাপ আসতেছে, এই টাইমটা খুব রিল্যাক্সিং। এবং যারা যারা এই টাইমটা জীবনে কাজে লাগাবে না, দেখবা পরবর্তী সময় ফ্যাটিক চলে আসতেছে পড়তে পড়তে। তো বেটার এটাকে একটু কাজে লাগাও। পড়াশোনা 1 ঘন্টা করো, 2 ঘন্টা করো, দ্যাটস এনাফ। এর বেশি লাগবে না পড়াশোনা করতে এখন। বাকির অনেক কথা বলবে, বাট আমি একটা কথাই বলবো, এই টাইমটা একটু কাজে লাগাও, নিজের জন্য কাজে লাগাও, একটু নিজেকে সময় দাও। মানে তুমি অনেক ক্লান্ত, একটা এসএসসি পরীক্ষা দিয়ে আসছো, অনেক বড় পরীক্ষা। তোমরা হয়তো ভালো স্টুডেন্ট সবাই, তোমার জন্য এসএসসি পরীক্ষা খুব কঠিন কিছু না। অনেকের জন্য এসএসসি পরীক্ষা হয়তো তার জীবনের লাস্ট পড়াশোনা। এরপর আর সে পড়াশোনাই করতে পারবে না, তাকে হয়তো তার ফ্যামিলির জন্য কাজ করতে যেতে হবে কোথাও। বাট একবার চিন্তা করে দেখো, এত সুখ, একটা সুখের জিনিস যেখানে এইচএসসি পরীক্ষার এত চাপ, 1 মাস তোমার কোনো ধরনের পরীক্ষা নাই, ক্লাস করতেছো মজা করার জন্য, শেখার জন্য, সাথে একটা বড় টাইম হাতে, কিছু না কিছু করো, ঘুরে চলে আসো, ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাও, সময় দাও একটা। আমি এই টাইমটা অনেক মজা করছি। মানে আমার যদি মনে পড়ে, আমাকে যদি কেউ বলতে এসেছে পরীক্ষার পর বই খুল, আমি যাইতাম না তার কাছে। আমার এক ভাই ছিল, বড় ভাই ছিল, সে মেডিকেলে পড়তো। আমি তার কাছে মাঝে মাঝে গিয়ে, আমাদের সময় তো পুরানো বই ছিল, কেমিস্ট্রির পুরানো বই ছিল, বড় বই যেটা, তোমরা তো ছোট বই পড়ো। তা আমি তার কাছে গিয়ে 1-2 ঘন্টা মাঝে মাঝে গল্প করতাম কেমিস্ট্রি নিয়ে। ও আমাকে বলতো এই 5 পেজ পর, 5 পেজে কি আছে আমারে বল। আমি পড়ে বলতাম বুঝি নাই, বুঝাই দাও। সে আমারে কিছু বলতো। বায়োলজির সে 5 পেজ আমাকে পড়াই দিত। আমি পড়তাম, পরে বলতাম কিছু কিছু বুঝছি, কিছু কিছু বুঝি নাই, তুমি একটু বলো। মানে দেখা যেত কি আমি খুব রিল্যাক্সিং সময় কাটাই। সবার বাসায় গেছি, সবার বাসায় দাওয়াত খাইছি, সবার বাসায় মানে গিয়ে ঘুমাই পড়ছি, খেলে এসে টায়ার্ড হয়ে গেছি, খেয়াল নাই, দেখা গেছে রাতে 12টার সময় ঘুমাইছি, দুপুরে সকালবেলা 10টার সময় উঠছি, কেউ ডাকে নাই। মানে মেইন কথা, নিজের মতো করে সময় কাটাও, খুব বেশি প্যারা নিও না। একটু একটু ভালোভাবে কাটাও আর কি। ক্লাস টাইম 5টার পর দিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, মাইনক্রাফট খেলার সময় রিল্যাক্সিং টাইম অনলি ঘুম।
আচ্ছা, প্রথমে যেহেতু পড়াতেই আসছি, যেহেতু আমরা পড়াশোনা করবো, আসলে সবার আগে একটু জেনে নিতে হবে কে কোন বই কিনবা। তো প্রথম কথা, কলেজে সবসময় যেই বই ফলো করুক না কেন, তোমরা যারা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে খুবই ইচ্ছুক, তাদের জন্য, যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে বা যারা বায়োলজিতে অনেক ভালো করতে চাও, যারা বায়োলজি ভালো নাও করতে চাও, সবার জন্য একটাই বই, এবং এই বইয়ের উপরে আর পর্যন্ত কোনো বই আসে নাই, সেটা হচ্ছে আবুল হাসান স্যারের বই। হ্যাঁ, তুমি আর যে কোনো বই পড়ো না কেন, তোমার কলেজ যেটাই ফলো করুক না কেন, তোমাকে আবুল হাসান স্যারের বইটাই ফলো করতে হবে। এই বইয়ের উপরে আর আজ পর্যন্ত কোনো বই আসে নাই। আর যদি শিখে পড়তে চাও, বুঝে বুঝে পড়তে চাও, সেক্ষেত্রে প্যারালাল টেক্সটকে ডিফিট করার মতো বই এখনও আসে নাই। প্যারালাল টেক্সট ইটসেলফ একটা গুড বুক, বাট এটা একটু লম্বা সময় পড়ার মতো বই। এখানে একটু ব্যাখ্যা বেশি দেওয়া হয়েছে যাতে তোমাদের পড়াশোনার আগ্রহ থাকে। বাট তুমি যদি চিন্তা করো একটা বোর্ড বই হিসেবে, তুমি বোর্ড বুক হিসেবে তুমি যদি কোনটা ফলো করতে চাও, যে কোন বই থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে বেশি, কোন বই কলেজের স্যার এটা ফলো করবে, সেক্ষেত্রে আবুল হাসান। আর এটা হচ্ছে কনসেপ্ট বুক, অনেকটা এটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারিং বুক। তো তোমরা যারা যারা প্যারালাল টেক্সট পড়তে চাও তারা পড়তে পারো। প্যারালাল টেক্সট খুব চমৎকার বই, কিন্তু প্যারালাল টেক্সট শেষ করা খুব কঠিন কাজ। বাংলাদেশে খুব ভালো স্টুডেন্ট, খুব পড়েও স্টুডেন্ট না হলে প্যারালাল টেক্সট শেষ করাটা কঠিন। কিন্তু আবুল হাসান স্যারের যে বইটা আছে সেই বইটা ম্যাক্সিমাম কলেজ ফলো করে। তাই যদি কোনো বই কিনো, অন্য কোনো বইয়ে যেও না বাবা, কিনলে আবুল হাসান স্যারের বইটা কিনবা। উনি আমার দাদু না যে উনার বই আমি প্রমোট করতেছি। উনার বই পড়ে আমি ডাক্তার হয়েছি, উনার বই পড়ে সবাই ডাক্তার হয়েছে, উনার বই পড়ে সবাই এইচএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পায়। সুতরাং আর যেই বই কিনো না কেন সেটা তোমার পার্সোনাল চয়েস। আমি যেমন 7-8টা বই কিনছিলাম, আমি আমার কথা বলি, এখন বলো শুভ ভাই আপনি তো 7-8টা বই কিনছেন, আপনি আমাকে কেন আবুল হাসান? আমার বই কিনতে ভাল লাগে, এটা আমার শখ। আমি লাইব্রেরিতে হাঁটতে পারলাম, পকেটে 200 টাকা আছে, আমি লাইব্রেরিতে ঢুকছি, দেখলাম একটা বই আছে, 4-5 পেজ উল্টালাম, সুন্দর ছবি দেখছি, কিনে বাসায় চলে গেছে। আমি হচ্ছে এরকম মানুষ। তা আমার সাথে তুলনা করে কোনো লাভ হবে না, আমি কি করতেছি না করতেছি। বেটার একটাই, যদি তোমার কখনো মনে হয় যে তুমি কোন একটা বই স্পেশালিস্ট হইতে চাও, সেটা হচ্ছে এই বইটা। এটা তোমার লাইফ সেভিং বই হিসেবে কাজ করবে। বইগুলো কবে কিনতে হবে? তুমি পুরনো এডিশনও কিনতে পারো, নতুন এডিশনে কিনতে পারো। এডিশন ওয়াইজ খুব বেশি চেঞ্জ হয় না, বাট যেহেতু বই কিনছো, নতুন এডিশন একটা কিনলে লাভই হবে। 1 মাসের মধ্যে নতুন এডিশন চলে আসার কথা বাজারে, তখন কিনলেই ভালো। আমার ক্লাস টাইমে কোনটা ফলো করলে ভালো হয়? তো যারা যারা বলছে ভাই ডিএমসি কি ঢাকা মেডিকেল কলেজ বোঝায়, হ্যাঁ ডিএমসি ঢাকা মেডিকেল কলেজ বোঝায়। তো যারা যারা বলছেন না ভাই আপনি কোনটা পড়াবেন, আমি 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 আমার বই পড়াবো। শুভ ভাই ইটসেলফ ইজ এ বুক, ঠিক আছে? মানে আপনারা তো অনেক ছোট, আমি তোমাদের ক্লাসে পড়াইও না, আমি অ্যাডমিশনের জন্য পড়াই। মাঝে মাঝে তোমাদের সাথে দেখা করতে আসবো আর কি। দেখা গেছে হয়তো যতগুলো লেকচার আছে এদের মধ্যে মাঝে মাঝে তোমাদের সাথে দেখা করতে আসা হবে, ম্যাক্সিমাম সময় অন্যান্য টিচাররা তো আছেই। আশা করি এবছর বোটানি তোমাদের নিতে পারবো। বাট আমি মূলত অ্যাডমিশনের জন্য পড়াই, যারা মেডিকেলের জন্য পড়াশোনা করতে চায়, যারা মেডিকেলে চান্স পেতে চায় আমি ওদেরকে পড়াই। বাট আশা করছি এবছর আমার ফ্রি টাইম আছে এবং তোমাদেরকে বোটানি পুরোটাই পড়াবো, কারণ বোটানি একটু কঠিন। তো আমি সিদ্ধান্ত নিয়েছি এই বছর বোটানিটা আমি পড়াবো। জুলজি বাকিরা যারা যারা পড়াবে তারা তারা পড়াবে, বাকি ভাইরা পুরো আছে। আমি আমার সাইড থেকে আমার চেষ্টা থাকবে, আমি যা পড়াবো সেটা একটা বই হয়ে যাবে, এর বাইরে কিছু পড়ার দরকার নেই। তাই যারা যারা এই প্রশ্ন করছো শুভ ভাই আপনার ক্লাসে কোন বই পড়বো, আমার ক্লাসে কোনো বই পড়ার দরকার নেই। আপনার ক্লাসে যখন আসবেন, আমার ক্লাসে যখন আসবেন, শুধু আমাকে পড়বেন। আমি যা বলবো, আমি যা বুঝাই দিব, সেটা যদি বুঝে নিতে পারো, তাহলে তোমার আর এখানে গুতাগুতি করার কিছু নাই, তুমি বস হয়ে গেছো। মানে যারা যারা মনে হয় অনেক অনেক গত বছরও আছে যাদেরকে আমি সেকেন্ড ইয়ারে পড়াইছিলাম, ওরা এসে বলছে শুভ ভাই আপনার ক্লাস থেকে তো মেডিকেল ইউনিভার্সিটিতে হুবহু কমন পড়ে গেছে, অথচ আমি জানিই না। ব্যাপারটা এরকম, আমার কাছে চলে আসছেন এই কথাটা, মানে এই বইগুলো আমার মুখস্থ। তুমি যে কোনো কিছু আমাকে তুলে দাও, আমি তোমাকে বলে দেবো বই সহ মুখস্থ বলে। আমার এগুলো পড়াতে পড়াতে না মুখস্থ হয়ে গেছে। নট নেসেসারি তোমার বই খুলে বসে থাকতে হবে। কেউ যদি মনে করো শুভ ভাই আমি নোট করে পড়তে ভালোবাসি, তুমি নোট করে পড়ো। শুভ ভাই আমি আপনার ক্লাস শুনতে আসছি, তুমি ক্লাস শুনো। শুভ ভাই আমি প্যারালাল টেক্সট থেকে আপনার কথাগুলো দাগাবো, তুমি দাগাও। ক্লাস শেষে আমি তোমাকে যা অ্যানোটেট করে দিব এটাই একটা বই হয়ে যাবে। তুমি যদি আমার ক্লাসের পিডিএফ সবগুলোকে প্রিন্ট আউট করে একটা পিন করো, দেখবে এটা একটা বই হয়ে গেছে, এবং বোর্ড পরীক্ষার জন্য ডেঞ্জারাস বই হয়ে গেছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাই করে, তারা পিডিএফগুলোকে সেভ করে ফোল্ডার করে ফেলে শুভ ভাইয়ের লেকচার, তারা এগুলো বসে বসে পড়ে এবং পরীক্ষায় কমন পায়। তোমার যেভাবে খুশি পড়তে পারো, আমি বাকি টিচারদের মতো খুব খুব কষ্ট দিব না, যে আমার ক্লাস না লিখলে খবর আছে, এরকম টাইপের টিচার আমি না। আমার কথা শুধু একটা, আমার ক্লাস তোমরা এনজয় করো। কখনো কোনো মুভি শোতে গেলে কি খাতা কলম নিয়ে যাও, আজকে আমাদের এক্সম্যান সুপারম্যান কোন কোন লাথি কয়টা মারছে, ঘুষি কয়টা মারছে লিখে রাখবো না? তুমি এনজয় করো,
ক্লাস এনজয় করতে আসবা, ক্লাসে মজা করতে আসবা, শুনবা, দেখবা পড়াশোনা মুখস্থ হয়ে গেছে। তাহলে বলেন আমার সাথে আপনার ডিল কি ক্লিয়ার? যতগুলো ক্লাস আমি নিব আর কি, আমার সাথে বাকি বাকি টিচারের ক্লাসে টিচার যা বলো তাই করবা, সবার জন্য আমি বলতে পারবো না, বাট আমার ক্লাসে আমার সাথে আপনার ডিল কি ক্লিয়ার যে আমার ক্লাসে আপনি কি করবেন? আমি কি এতটুকু এতটুকু বোঝাতে পারছি যে আমার ক্লাসে আপনি শুনতে আসবেন? শুভ ভাই, আমি আর্জেন্টিনা না ব্রাজিল? আমি হচ্ছে আর্জেন্টিনা, মানে ব্রাজিল আর্জেন্টিনা চিন্তা করলে আর্জেন্টিনা আর কি। হ্যাঁ, আমি ডাক্তার হয়ে গেছি, আমি ইন্টারনাল মেডিসিনে আছে এখন। হ্যাঁ ভাই, ডাক্তারি তো অনেক আগে পাশ করছে বেটা, অলরেডি ডাক্তার মানে কি, 2022-এ ডাক্তারি পাশ করছে। K74 মানে কি বোঝানো হয়েছে? K74 মানে হচ্ছে আমার ব্যাচ, ডিএমসির ব্যাচগুলোকে K74 কে দিয়ে লেখা হয় আর কি। একদিন কাহিনী বলবো কেন কে দিয়ে বলা হয়, আজকে সব বলে ফেললে তো হবে না। জীববিজ্ঞান প্রথম পত্র কথাটার মানে হচ্ছে বোটানি। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা উদ্ভিদ বিদ্যা নিয়ে কথা বলবো। তো এই বছর চিন্তা করেছি তোমাদের উদ্ভিদ বিদ্যাটাই পড়াবো, যদি তোমাদের কপাল ভালো থাকে এবং আমার যদি কপাল ভালো থাকে তোমাদের পড়াইতে পারবো, তোমাদের কপাল তো এমনিই ভালো, তো যদি আমার কপাল ভালো থাকে তবে সেই ক্ষেত্রে তোমাদেরকে পড়াইতে পারবো আর কি, যদি ফ্রি থাকি, সব ঠিকঠাক থাকে। আশা করি তোমাদের সাথে একটা লম্বা সময় ধরে চলবে। হ্যাঁ হ্যাঁ, ভেঙে ভেঙে বুঝাবো। তাহলে কি পড়াশোনা, আমার ভিলেজ হোম কোথায়, এটা আবার কি জিনিস? গ্রামের বাড়ি কই? আমার গ্রামের বাড়ি চট্টগ্রাম। ও আচ্ছা, আমার স্কুল হচ্ছে কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। এর আগে ছিল সেন্ট প্লাসিড হাই স্কুল, এরপরে হয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, এখন হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। যদি আমার একদম টোটাল বৃত্তান্ত চাও, কেস টেস দিতে চাও আর কি, কেস দিলে এরকম করে বলবা, ডক্টর শুভ মহাজন তার প্রিভিয়াস স্কুল সেন্ট প্লাসিড, পরেরটা কলেজিয়েট, পরেরটা ফৌজদারহাট ক্যাডেট কলেজ, তার পরেরটা হচ্ছে ঢাকা মেডিকেল, যেমন খুশি। নোট না করলে হবে না, অবশ্যই তোমার যা মন চায় করতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা আসেন, তাহলে কি পড়াশোনা শুরু করতে পারবো? অনেকক্ষণ কথা বলে ফেললাম, করা যায়? হ্যাঁ, জীববিজ্ঞানের জন্য গাজী আজমল কিনতে হবে, বাট বোটানির জন্য আবুল হাসান কিনতে হবে। হ্যাঁ, ইনবক্সে লিখবা যে কোনো প্রকার কোয়েশ্চেন। ঠিক আছে, আসেন তাহলে আমরা শুরু করি পড়াশোনা। প্রথমে দেখেন, কোষ আবিষ্কারের গল্পের জন্য মাঝখানে একজন লোককে রাখা হয়েছে, দুই পাশে দুইটা জিনিসপত্র রাখা হয়েছে, কি তারা, কেন তাদের কথা আসছে, গল্প শুনবা। হ্যাঁ, বললাম না শুনলেই মুখস্থ হয়ে যাবে, বেশি কিছু লাগবে না। মাঝখানে যে লোকটাকে দেখতে পাচ্ছ, এই লোকটার নাম হচ্ছে রবার্ট হুক। একটু মুছে দেই, সুন্দর একটা পেন নেই, পেন মনে হয় এটাই মোটামুটি ভালো আছে এখন। নাইস, ওর নাম হচ্ছে রবার্ট হুক। তো রবার্ট হুক আসলে কে ছিলেন? যদি আমাকে জিজ্ঞেস করো শুভ ভাই, রবার্ট হুক কে ছিলেন? রবার্ট হুক ছিলেন একজন কেরানি। শুভ ভাই, কেরানি কথাটার মানে কি? কেরানি কথাটার মানে হচ্ছে ক্লার্ক। দেখবা বড় বড় অফিসগুলোতে চা দেওয়ার জন্য, পানি দেওয়ার জন্য, খাবার দেওয়ার জন্য, ফাইল ক্যারি করার জন্য, নানা জিনিস আনা, স্যার আপনার একটু চা দেই স্যার, স্যারের মাথা ব্যথা করতেছে একটু বাম আইনা দিব স্যার, স্যার ফাইলগুলো আমাকে দেন আমি আপনার জন্য গাড়িতে তুলে নিয়ে যাই, এই যে কথাগুলো বলছে, যারা সবার সহকারী হিসেবে কাজ করে তাদেরকে ক্লার্ক বলা হয়। তিনি কিসের ক্লার্ক ছিল? তো আজকে থেকে প্রায় 300-400 বছর আগে যখন ইংল্যান্ড পুরো দুনিয়া শাসন করত, আমরা জানি ব্রিটিশ ইন্ডিয়ার কাহিনী আমরা সবাই জানি, যখন ইংল্যান্ড পুরো দুনিয়া শাসন করত, তখন ইংল্যান্ডের একটা প্রতিষ্ঠান ছিল, যারা পুরো দুনিয়ার যত ভালো ভালো ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিজ্ঞানী থাকতো তাদের সবাইকে হায়ার করে নিয়ে আসতো তাদের একটা প্রতিষ্ঠানে, এবং সেই প্রতিষ্ঠানের নাম ছিল রয়্যাল সোসাইটি অফ ইংল্যান্ড। রয়্যাল সোসাইটি অফ ইংল্যান্ড, ব্র্যাকেটে লন্ডন। লন্ডন কথাটা কেন লিখলাম? তাদের হেডকোয়ার্টার বা তাদের মেইন অফিস ছিল লন্ডনে। তো এখানে পৃথিবীর নানান বিজ্ঞানী এসে তাদের আবিষ্কারের গল্প বলতো, তাদের নানান ডিসকভারির কথা বলতো, তাদের প্রসিডিউরের কথা বলতো, নতুন কোনো বই লিখলে এখানে পাবলিশ করতো, ওদের সুনাম হতো, নানান ধরনের বড় বড় লোকেরা আসতো, গল্প করতো। মানে মোট কথা এটা একটা খুব জ্ঞানী গুণীদের সভা টাইপের জায়গা। সেখানে আমাদের রবার্ট হুক সাহেব মাঝখানে যিনি বসে আছেন, উনি একটা ক্লার্ক, কেরানি, সবাইকে চাটা দিত, পাটা টিপে দিত। বাট এছাড়া তার একটা ভালো গুণ ছিল, সেটা কি জানো? সে ছিল চমৎকার জ্ঞান পিপাসু।
শুভ ভাই, জ্ঞান পিপাসু কথাটার মানে কি? জ্ঞান পিপাসু কথাটার মানে হচ্ছে সে যেখানে কাজ করতো সেখানে যে কোনো বই পড়ে থাকলে সে বইগুলা নিয়ে সে নাড়াচাড়া করতো এবং পড়তো। মানে সে বসে থাকার মতো লোক না। সে বসে আছে কোনো জায়গায়, সে মোবাইল না টিপে পড়তে বসছে। সে কোনো জায়গায় শুয়ে আছে, একটা বই পড়ছে। তার অনেক বই পড়ার শখ ছিল এবং তার যে কোনো জিনিসের প্রতি প্রচন্ড আগ্রহ ছিল। সে অনেক জিনিস নিয়ে কাজ করেছে, বড় হতে হতে পড়বা। রবার্ট হুক অনেক কাজ করেছে। তো সে একদিন অফিসে পড়ে থাকা কিছু লেন্সকে একটা নির্দিষ্ট দূরত্বে সাজাইছে। লেন্স, লেন্স মানে বুঝো তো, সে লেন্স, চোখের যে লেন্সগুলো থাকে সেই লেন্সগুলোকে একটা নলের মধ্যে ঢুকায়া একটা নির্দিষ্ট ডিসটেন্সে রেখে তার ভেতর দিয়ে দেখার চেষ্টা করছিল। সে দেখছে লেন্সকে যদি একটা নির্দিষ্ট দূরত্বে রাখা হয়, কনকেভ লেন্সকে বা অবতল লেন্সগুলোকে যদি একটু দূরত্ব ঠিক করে বসানো যায়, তবে তারা যে কোনো বস্তুকে ম্যাগনিফাই করতে পারে। তারা যে কোনো জিনিসটাকে কি করে পারে, বড় করে দেখতে পারে বা ম্যাগনিফাই করতে পারে। সে খুব অবাক হয়ে গেছে, ভাইরে ভাইটা কি আবিষ্কার করে ফেললাম। আমি যদি লেন্সগুলোকে একটা দূরত্বে বসানোর পর এর ভেতর দিয়ে কিছু দেখি, ছোট জিনিসও বড় দেখাচ্ছে। সে খুব অবাক হয়েছে। সে কি করতো, তার আশেপাশে যত জিনিস পাইতো, কাপড়, পলিথিন, প্যান্ট, শার্ট, যা পাইতো সব জিনিস ছোট ছোট করে কেটে ওই লেন্সের ভেতর দিয়ে দেখে সে অনেক মজা পাইতো। এবং সে যাই দেখতো সবকিছুকে সে একটা বই লিখছে, মাইক্রোগ্রাফিয়া। মাইক্রো মানে ছোট জিনিস, গ্রাফিয়া মানে ছবি। তো লেন্স দিয়ে সে যা কিছু দেখতো অবসর সময় বসে বসে ওগুলোর ছবি আঁকতো, সুন্দর সুন্দর করে ছবি আঁকতো। তো একদিন সে অফিসে বসে আছে, ভালো লাগতেছে না, সে হঠাৎ করে দেখছে কিছু শোলা পড়ে আছে। শোলা, পিঠ শোলা আছে না, যেগুলো দিয়ে তুমি ডিজাইন করো, সাদা কালার শোলা, শোলার পিস থাকে না, কর্কশিট যেটাকে বলে আর কি, কর্কশিট। সে কর্কশিটগুলা একটা কেটে এনে, কর্কশিট আসলে গাছ থেকে হয়, গাছের বাকল থেকে কর্কশিট হয়। তো একটা কর্কশিট সে কেটে এনে ওই নিচে দেখে রেখা শুরু করছে। সে দেখতে গিয়ে হঠাৎ করে দেখলো কর্কশিটের ভেতরে যখন লেন্স দিয়ে সে দেখছে তখন কর্কশিটের মধ্যে সে এরকম কিছু কিছু ঘর দেখতে পাইছে। সে অবাক হয়ে গেছে, কিরে, খালি চোখে তো আমি কখনো কর্কশিটের বাইরে থেকে কোনো ঘর দেখি না, লেন্সের ভেতরে রাখলেই কেন কর্কশিটের মধ্যে ঘরগুলো দেখায়। এখন তার মনে একটু কিউরিসিটি আসছে এবং সে সারাদিন এটা নিয়ে পড়ে থাকতো। তো এটাকে কি নাম দিবে, ঘরগুলোকে সে কি নাম দিবে? তখন ইংল্যান্ডে যখন কোনো কয়েদিকে সাজা দেওয়া হইতো তখন কয়েদিদেরকে জেলের কিছু ছোট ছোট ঘরের মধ্যে আটকে রাখা হইতো। তখন বড় বড় জেলখানা নয়, ছোট ছোট জেলখানা হইতো। ধরো একটা রুমের মধ্যে 10-12টা ছোট ছোট জেলখানা টাইপ, 10-12টা ছোট ছোট, প্রত্যেকটা রুমে কোনো আলো বাতাস ঢুকতো না, কয়েদিদেরকে ওখানে আটকে রাখতো। তো এই ছোট ছোট খোপ খোপ রুমগুলোকে ল্যাটিন ভাষায় বলতে হচ্ছে সেলুলা, ল্যাটিনে বলতো সেলুলা, আর এটাকে ইংরেজিতে বলতে হচ্ছে সেল। তো ওর এই কর্কশিটের ভেতরে এই ছোট 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 ঘরগুলো দেখে মনে হয়েছে এগুলোই কয়েদিদের ছোট ঘরের মতো, কিছু একটা নাম তো দেওয়া লাগবে। রহিম, জসিম, করিম এগুলা না দিয়ে সে চিন্তা করছে ওই আমাদের ওই কয়েদিদের ছোট ছোট ঘরের মতো মনে হচ্ছে, সুতরাং এটাকে নাম দিলাম সেল। পরবর্তী সময়ে দেখা গেছে সে আসলে যেটা আবিষ্কার করেছিল সেটা হচ্ছে আমরা এখন যে সেলটা দেখি সেই সেলটারই একটা মৃত ভার্সন। কারণ একটা গাছের বাকল তুমি যখন কেটে ফেলো তখন তো সে বাকলটা অলরেডি মরে গেছে। সেই বাকলটা থেকে তুমি আসলে প্রসেস করে পরবর্তী সময় শোলা বানাও বা ককশিট বানাও। তো তুমি যখন ককশিট দেখবা তুমি কি জীবন্ত কোষ দেখছো নাকি মৃত কোষ দেখছো? তোমাদের কি মনে হয়? রবার্ট হুক আসলে এই যে শোলা কেটে যা দেখছে, যেগুলো ঘর দেখছিল, সেগুলো আসলে কি দেখছিল? সে কি গাছের বাকলের জীবন্ত ভার্সন দেখছিল নাকি মৃত ভার্সন দেখছিল? কি দেখছিল বলেন তো, কি দেখছিল সে? কি মনে হয়? তো সে অবশ্যই জীবন্ত ভার্সন দেখছিল। একটু ওয়েট করো সবাই। আচ্ছা সবাই এতটুকু আমাকে বলো, সবাই শুনতে পাচ্ছ নাকি? সবাই কি শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ নাকি একটু বলো তো আমাকে। শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ নাকি? বোর্ড কি দেখা যাচ্ছে? ওকে, চমৎকার। আচ্ছা,
তাহলে কি হয়েছে, সে মৃত ভার্সন দেখেছিল। তাই আমরা যখন বর্তমানে রবার্ট হুককে একটু মনে করার চেষ্টা করি, শ্রদ্ধা করার চেষ্টা করি, আমরা বলি এই রবার্ট হুক হচ্ছে মৃত কোষের জনক, বা প্রথমবারের মতো প্রথম কোষ দেখতে পেয়েছিল কে, রবার্ট হুক। মানে রবার্ট হুক নিজেও জানতো না ওটাই হচ্ছে বর্তমান সেল, দেখে ফেলছে। এখন এটা কি জিনিস আমি বুঝি নাই। ধরো আমি একটা বোকা বোকা চন্দ্র, আমি মাঠের মধ্যে বৈশা সূর্য দেখতেছি, আমি এটা কি বুঝি নাই, বলছি এটা একটা গোল কমলা কালারের বল, গরম লাগে দেখলে, আমি এটার নাম দিলাম মর্জ। পরে বিজ্ঞানীরা বললো কমলা কালার বলটা হচ্ছে সূর্য, ভুলে সে বলে ফেলছে এটা সেল। পরবর্তী সময় ওকে সম্মান দিয়ে এটা আমার সেলে রেখে দিছি। বাট সে কখনো কোনো লিভিং সেল দেখে নাই, জীবন্ত কোষ দেখে নাই, সে দেখেছে মৃত কোষই। তাহলে রবার্ট হুক প্রথমবারের মতো মৃত কোষ দেখতে পেয়েছে। আরো কিছু সময় চলে গেছে, এরপরে আসছে আরেক হুক, এই হুকের নাম হচ্ছে লিওয়েন হুক। তো এই লিওয়েন হুকের গল্পটাও খুব সুন্দর, কারণ আমাদের লিওয়েন হুক সাহেব হচ্ছে চশমার দোকানে কাজ করতো। চশমার দোকান মানে আমরা যে চশমা অপটিক্সের দোকানে যাই না চশমা বানাইতে, সে চশমার দোকানে কাজ করতো। তো চশমার দোকানে কেমন ছিল, তখন তুমি যদি কোনো একটা পুরানো চশমা জমা দাও, তার বিপরীতে তোমাকে একটা নতুন চশমা বানাই দিত লিওয়েন হুক যে দোকানে কাজ করতো। তো লিওয়েন হুক কি করতো, চশমা বানাইতো আর কি, ফ্রেম বসানো, মাপ নেওয়া, এগুলো করে দিত। তো এই লিওয়েন হুক যত ধরনের নষ্ট কাঁচ পরে থাকতো, লেন্স পরে থাকতো, সবগুলোকে সারাদিন বসে বসে ঘষতো, সাইজ করতো, একটা নলের মধ্যে বসাইতো। এরকম করতে করতে সে রবার্ট হুক থেকে একটা পাওয়ারফুল মাইক্রোস্কোপ বানায় ফেলছে, তাও ভুলে, ইচ্ছা করে না, করতে করতে হয়ে গেছে। এবং ও কি করতো, তার আশেপাশে যত পুকুর নর্দমা যেখানেই পানি থাকতো, সেখান থেকে পানি, বিস্কিট, রবার্ট হুক কিন্তু কাপড় টাপড় নিয়ে দেখতো, ও বিস্কিট, রুটি, গাছের পাতা, নর্দমার পানি, পুকুরের পানি সব কিছু নিয়ে দেখার চেষ্টা করতো, এবং যা দেখতো ও সবকিছু এঁকে এঁকে রাখতো। তাই বলা হয় প্রথমবারের মতো জীবন্ত কোষকে দেখতে পেয়েছিল। উত্তর হচ্ছে লিওয়েন হুক। লিওয়েন হুক প্রথমবারের মতো জীবন্ত কোষগুলো দেখতে পায়, জীবন্ত কোষ। তো আমরা এই দুইজন বিজ্ঞানীর নাম খুব ভালো করে মনে রাখবো, তাদের কথা আমাদের স্মরণ করতে হবে, বিকজ একটাই জিনিস, লিওয়েন হুক উনি প্রথমবারের মতো জীবন্ত কোষ দেখেছে পরে গিয়ে, তাই লিওয়েন হুক প্রথমবারের মতো এল দিয়ে লিভিং সেল দেখেছিল, মনে রাখবা লিওয়েন হুক এল দিয়ে লিভিং সেল দেখতে পেয়েছিল। আর আমাদের রবার্ট হুক প্রথমবারের মতো মৃত কোষ দেখতে পেয়েছিল, যেটা পিত শোলা থেকে বা কর্কশিট থেকে পাওয়া গেছে। তো পরে আস্তে আস্তে আমরা অনেক মডার্ন হয়ে গেছে, এখন আমরা অনেক কিছু জানি কোষ নিয়ে, কোষের অনেক ডেফিনেশন আছে, বাট এখনো পর্যন্ত সব থেকে অ্যাকসেপ্টেবল ডেফিনেশন এটাই, কোষ হচ্ছে আমাদের শরীর গঠনগত এবং কার্যিক একক। তোমরা ছোটবেলা থেকে ক্লাস 9-10 এটা পড়ে আসছো। এখন আসেন কত ধরনের সেল পাওয়া যায় মানব দেহ নিয়ে আমরা একটু কথা বলি। যেমন ছোট কোষ বড় হতে পারে, ছোট হতে পারে, নানান সাইজের কোষ হয়। তো আমরা অনেক দেখেছি, জাইলেমের কোষ দেখতে একরকম, ফ্লোয়েমের কোষ দেখতে একরকম, আবরণী কোষ দেখতে এক এক রকম, রক্তের কোষ এক এক রকম হয়। তো কোষের কোনো ডেফিনিট সাইজ শেপ হয় না, এক এক জায়গায় কোষের শেপ এক এক রকম হইতে পারে, আমরা জানি। যখন প্রশ্ন করা হয় মানুষের সব থেকে ছোট কোষের নাম কি, তো মানুষের সব থেকে ছোট কোষের নাম বললে দুইটা কোষের নাম উঠে আসে, একটা হচ্ছে শুক্রাণু, আর একটা হচ্ছে অনুচক্রিকা। কিন্তু তোমরা যারা যারা আমার ক্লাস করছো, দেখি বলো তো, যদি কখনো প্রশ্ন করে, দেখি একটু বুদ্ধি খাটাই বলো, তোমরা পারো নাকি। প্রশ্ন করলো মানুষের সব থেকে ছোট কোষের নাম কি, তোমরা কি শুক্রাণু দাগাবা নাকি অনুচক্রিকা দাগাবা, কি দাগাবা বলো তো। যদি কখনো প্রশ্ন করে মানুষের সব থেকে ছোট কোষের নাম কি, কি উত্তর দেওয়া যায়, কি মনে হয় বলো, কি দেওয়া যায় উত্তরে, পারবা না? যে উত্তরগুলো দিচ্ছ তোমরা এখানে, এগুলো তো দেখলাম বসে বসে আমরা। একজন বলছে ভাইয়া শুক্রাণু, তো যারা যারা শুক্রাণু বলছো আর যারা যারা পুনচক্রিকা বলছো, লজিকটা দেখায়। তুই যখন বলতেছিস মানুষের সব থেকে ছোট কোষের নাম হচ্ছে শুক্রাণু, যারা যারা লিখছো কি তাই হাত সামথিং নাম, তো দেখো তুমি যখন বলছো মানুষের সব থেকে ছোট কোষের নাম শুক্রাণু, মেয়েদের কখনো শুক্রাণু থাকে? মেয়েদের তো শুক্রাণুই নাই, তো মেয়েরা কি মানুষ না? তুই যখন বলতেছিস মানুষের সব থেকে ছোট কোষের নাম শুক্রাণু, তাহলে তো এটাই বলতেছি না মেয়েদেরও সব থেকে ছোট কোষের নাম শুক্রাণু, কিন্তু মেয়েদের তো কখনো শুক্রাণুই থাকে না। তাই যদি কখনো বলে ছেলেদের সব থেকে ছোট কোষের নাম কি, সেক্ষেত্রে শুক্রাণু। আর ওভারঅল মানুষের কথা বললে মানুষের বডির সব থেকে ছোট কোষের নাম হচ্ছে অনুচক্রিকা, ভুল করা যাবে না। এখন যদি প্রশ্ন করে মানুষের সব থেকে লম্বা কোষের নাম কি, মানুষের সব থেকে লম্বা কোষের নাম হচ্ছে নিউরন।
সব থেকে লম্বা কোষের নাম নিউরন। এই নিউরন কোন নিউরন? তুমি যখন পায়ের মধ্যে সুরসুরি খাও, পায়ের মধ্যে যখন পিনের ফুটা খাও, এটা বুঝো কেমনে? কারণ পায়ের ওখানে ফুটা খেলে পায়ের ওখান থেকে একটা নিউরন সেন্সেশন গুলাকে পা থেকে নিয়ে এই সুষুম্না কাণ্ড হয়ে একদম ব্রেন পর্যন্ত নিয়ে আসে, তাই না? তাহলে যেই নিউরনটা পা থেকে ব্রেন পর্যন্ত খবর নিয়ে আসতেছে, ওটার হাইট, ওটার লেংথ আর তোমার লেংথ সমান হয়ে গেল না? তাই বলা হয় মানুষের পা পর্যন্ত যে নিউরনটা নেমে আসে, ওই নিউরনটা মানুষের দেহের সব থেকে লম্বা কোষ। তাই যদি প্রশ্ন করা হয় মানুষের বডির সব থেকে লম্বা কোষ কোন ধরনের কোষ হতে পারে, সেটা হচ্ছে নিউরন বা স্নায়ুতন্ত্রের কোষ হবে। আর যদি কখনো প্রশ্ন করা হয় পুরো জীব জগতে সব থেকে বড় কোষ কোনটা, তো মাথার বা জীব জগতে সব থেকে বড় কোষ সবসময় ডিমই হবে। কারণ একটা ডিম মানে একটা সেল, একটা ডিমের মধ্যে একটা সেল থাকে। তো এই যে ডিমকে বলতে সব থেকে বড় কোষ, ডিমকে যে সব থেকে বড় কোষ বলছো, ডিমেরও তো আবার সাইজ আছে। কোকিলের সেল, কোকিলের ডিম, কাকের ডিম তো সমান হবে না, কোয়েলের ডিম তো সমান হবে না। তো দেখা গেছে সব থেকে বড় ডিম হচ্ছে অস্ট্রিচ পাখির ডিম। তুমি বলতে পারো ভাইয়া ডাইনোসরের ডিম অনেক বড়, আরে ডাইনোসরের ডিম পাওয়া যায় না এখনো পর্যন্ত, পাওয়া গেলে ডাইনোসরের ডিমই সব থেকে বড় ডিম হবে। এখনো পর্যন্ত দুনিয়াতে যে ডিমগুলা পাওয়া যায় তার থেকে সব থেকে বড় হচ্ছে অস্ট্রিচ পাখির ডিম, অস্ট্রিচ পাখির ডিম। তো এই যে অস্ট্রিচ পাখির ডিম আছে, এটা হচ্ছে দুনিয়ার সব থেকে বড় কোষ, সব থেকে বড় কোষ। তাহলে আশা করি সবার কাছে ক্লিয়ার আমাদের এতটুকু পড়াশোনা, যে এইটুকুতে আমরা একটু ফোকাস করার চেষ্টা করছিলাম সব থেকে ছোট কোনটা, সব থেকে বড় কোনটা। সবার কি এতটুকু পর্যন্ত ক্লিয়ার না? মোটামুটি যদি ক্লিয়ার হয় যে আমাদের কিভাবে সব ঘটনাগুলো ঘটছে, লিভেন হুক কি করলো, ঘটনাগুলো যদি ক্লিয়ার হয় আমাকে একটু জানাও সি লিখে, আমরা আবার যাব নেক্সট অপশনে। ওকে, চমৎকার। আমরা এখন চলে আসবো আমাদের পরের পড়াশোনাতে, সেটা হচ্ছে কোষ সৃষ্টির মতবাদ। আগেই বলে রাখি এই মতবাদটা হচ্ছে ভুয়া মতবাদ। হ্যাঁ, ভুয়া মতবাদ কথাটা কেন বলছিলাম, কারণ যখন কোষ সৃষ্টি হয়েছিল তখন কি কোনো মানুষ ছিল? মানুষ নিজেই তো কোষ থেকে পরে সৃষ্টি হয়েছে। তাহলে আমরা তো জানি না যে কোষ কেমনে সৃষ্টি হয়েছে। যেমন আমরা যে বলছি বিগ ব্যাং মতবাদ, এটা এখনো পর্যন্ত সব থেকে অ্যাকসেপ্টেবল মতবাদ। কিন্তু যদি এর থেকে ভালো কোনো মতবাদ বের হয়ে আসে তবে বিগ ব্যাংটা ফলস হয়ে যাবে। আইনস্টাইনের জন্মের আগ পর্যন্ত নিউটনের গতিসূত্রগুলোই কারেক্ট ছিল। এখন যদি আমি তোমাকে হঠাৎ করে বলি, তোমরা তো ইন্টারমিডিয়েট ফিজিক্স পড়ো নাই, যে নিউটনের গতিসূত্রগুলো ঠিক না ভুল, তুমি বলো হ্যাঁ ভাই এগুলো কি বলেন, ফিজিক্স পড়তে পড়তে ক্লাস 9-10 আমাদের তো নিচ দিয়ে সব কিছু বের হয়ে গেছে, প্রথমে কি একটা ল বললো, পরে কি একটা ল বললো, কতগুলো ডিফারেন্সিয়েশন শিখছি, বুলেটের ম্যাথ করছি, গতিবেগের ম্যাথ করছি, দৌড়াতে দৌড়াতে থেমে গিয়ে জিজ্ঞেস করছে ফাইনাল গতিবেগ কত, পাগল হয়ে গেছে, এখন বলেন ভুল? ভুল। নিউটনেরটা আংশিক ভুল, আংশিক না 50%-এর বেশি ভুল আছে। আইনস্টাইন পরবর্তী সময় এগুলো ঠিক করেছে। প্লাস সায়েন্স চেঞ্জ হয়, কিন্তু মানুষের মাথাতে প্রশ্ন থেকে গেছে না, পৃথিবীতে কেন কোষ পাওয়া গেছে আর কোথাও কেন কোষ পাওয়া যায় না? এই প্রশ্নের জবাবে বিজ্ঞানী অপেরিন এবং হ্যালডেন একটা মতবাদ দিয়েছিল। এই মতবাদটা এখনো পর্যন্ত খুব বেশি পরিমাণে স্বীকৃত, কারণ এটার থেকে বেটার মতবাদ আজ পর্যন্ত পাওয়া যায় না। আমাকে এখন তোমরা বলিও না শুভ ভাই এটা গাঁজাখুরি মতবাদ লাগতেছে, এগুলা কি বললেন ভাই, আমি বানাই নাই, আমি অপেরিনও না, হেলডেনও না, ওদের নাতিও না, এটা ওরা বলে গেছে, তোমাকে আমি এটা ফরওয়ার্ড করছি। আসলে কাহিনীটা কি তাহলে খেয়াল করে দেখ, অপেরিন হেলডেন কি বলছেন। অপেরিন হেলডেন বলছে যখন দুনিয়া অনেক উত্তপ্ত ছিল, মানে বিগ ব্যাং এর পরপর যখন প্রথমবারের মধ্যে পৃথিবী ক্রিয়েট হয়েছে, পৃথিবী আলাদা হয়েছে, তখন পৃথিবী একটা জ্বলন্ত অগ্নিপিণ্ড ছিল, মানে আগুন জ্বলতেছে সব জায়গায়, পৃথিবীতে গরমে লাভাতে গলে যাচ্ছে পৃথিবী, এরকম অবস্থা। তো প্রচন্ড গরমে পৃথিবীতে তখন এই মোল্টেন কন্ডিশনে পৃথিবীতে তখন অ্যামোনিয়া ছিল, মিথেন ছিল, পানি ছিল, কার্বন ডাইঅক্সাইড ছিল। তো এত গরম ছিল পৃথিবী তখন, নর্মালি কিন্তু এরা কখনোই বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, কারণ অ্যামোনিয়া আস্তে আস্তে বড় হলে পড়বা, অ্যামোনিয়া CH4 অ্যামোনিয়া এগুলো বিক্রিয়া করার জন্য প্রচুর এনজাইম দরকার। এরা কিন্তু নর্মাল টেম্পারেচারে কাজ করে না, মানে একটু চুলার আগুন জ্বালাই দিয়ে ওদেরকে সিদ্ধ করতে দিলাম, বিক্রিয়া করে না। এদেরকে বিক্রিয়া করার জন্য প্রচুর পরিমাণে বিক্রিয়ক অনুঘটক দরকার, প্রচুর ক্যাটালিস্ট দরকার। বাট ওদেরকে যখন প্রচন্ড টেম্পারেচারে রাখা হয়েছে পৃথিবীতে, ওরা বলছে, আমাকে বকা দিও না,
ওরা বলছে যে এদের মধ্যে রিয়াকশন করে সামহাউ একটা কম্পাউন্ড ক্রিয়েট করছে, সে কম্পাউন্ডের নাম অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রথম আমাদের জৈব যৌগ, প্রথম জৈব যৌগ। এই পরবর্তী জৈব যৌগ থেকে তৈরি হয়েছে প্রোটিন, প্রোটিন থেকে তৈরি হয়েছে কোষঝিল্লি, কোষঝিল্লি থেকে পরবর্তী সময় তৈরি হয়েছে কোষ। এটা ওদের মতবাদ। আমাকে যদি এখন বলো শুভ ভাই আমি তো বিশ্বাস করতে পারলাম না, আই এম ভেরি সরি, আমার কাছে তোমাকে বিশ্বাস করানো না, এটা একটা ভুয়া মতবাদ, আমি কিন্তু আগে ডিক্লেয়ার করছি, আমাকে বকা দিও না তোমরা, ঠিক আছে? আগে বলেছে একটা ভুয়া মতবাদ, এই ভুয়া মতবাদ ওনারা এভাবেই করেছিল, কিন্তু এটাকে প্রমাণ করার জন্য ওনাদের স্টুডেন্ট ছিল যার নাম ছিল মিলার, ডক্টর মিলার ছিলেন। ডক্টর মিলার এটাকে প্রমাণ করার জন্য একটা পরীক্ষা করেছিলেন, যেটা দিয়ে ওনারা প্রমাণ করেছেন যে 4 জনকে একত্রে যদি প্রচণ্ড পরিমাণ গরম করা হয়, মিলার ল্যাবরেটরিতে অ্যামোনিয়া, মিথেন, পানি, কার্বন ডাইঅক্সাইডকে একটা পিপেটের মধ্যে নিয়ে, একটা বয়লিং সসকে নিয়ে প্রচণ্ড গরম করেছে, আপ টু 2000 ডিগ্রি সেলসিয়াস। গরম করার পর দেখেছে অ্যামোনিয়া এবং মিথেন রিয়াকশন করেছে, সাথে পানিও অংশগ্রহণ করেছে, এ সবাই অংশগ্রহণ করে অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারছে। মানে অপারেন এবং হেলডেনের মতবাদ আংশিক তারা প্রমাণ করতে পেরেছে, বাট বিজ্ঞানীরা আজ পর্যন্ত কোনো ল্যাবরেটরিতে কোষ বানাতে পারেন নাই। তাই এটা হচ্ছে একটা মতবাদ হিসেবে থেকে গেছে, এটাকে কখনোই সূত্র বলা হয় নাই, এটাকে কখনোই অস্তিত্ব আছে এরকম মতবাদ বলা হয়। তো কিন্তু যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে, একটা এমসিকিউ আসতে পারে, এখনো পর্যন্ত কোষ সৃষ্টির মতবাদ অনুযায়ী কোনটা সব থেকে বেশি অ্যাকসেপ্টেবল, সেটা হচ্ছে অপারেন এবং হেলডেন। ওদেরকে যদি গালি দেওয়ার ইচ্ছা হয় তোমরা গালি দিয়ে দিও মনের খুশিতে, যখন মন চায় ভালোভাবে গালি দিয়ে দিও, কিন্তু কিছু করার নাই। এখনো পর্যন্ত সব থেকে অ্যাকসেপ্টেবল মতবাদ হচ্ছে এটাই, যে কিভাবে কোষ আসছে। বাকিগুলো সব ভুয়া কথাবার্তা, আমারও ভুয়া মনে হয়, এটা তোমাদেরও ভুয়া লাগা স্বাভাবিক, পড়ার জন্য পড়ছো, দ্যাটস ইট। এখন আসেন এন্ডোসিম্বায়োসিস, আমরা এটাতে যাব, বাট এন্ডোসিম্বায়োসিস আমাদের বই একটু আগে পড়াই ফেলছে, আমরা একটু পরে পড়বো। আমরা আগে যখন কোষ পড়া শেষ করব তখন এন্ডোসিম্বায়োসিস আসবে, আমি ফাঁকা রাখছি স্লাইডটা, একটু পরে পড়াই দিচ্ছি। তো এখন আসেন কোষতত্ত্ব। তো আমরা এগুলো মোটামুটি সবাই জানি, বাট আমি একটু রিক্যাপ করি। কোষকে ডেসক্রাইব করার জন্য, কোষ কি জিনিস ব্যাখ্যা করার জন্য বিজ্ঞানী সোয়ান, বিজ্ঞানী স্নেইডেন এবং বিজ্ঞানী রুডলফ, আরো অনেক বিজ্ঞানী ছিল, বাট এরা একটু খুব পরিচিত বিজ্ঞানীদের মধ্যে আর কি। ওরা বলেছে 4টা কথা, যে 4টা কথা তোমরা অলরেডি জানো, দেখবা পড়ানোর পর বলবা সবাই এগুলো তো জানি, কেন পড়াচ্ছেন। সোজা জিনিস কি বলছে তারা, তারা বলছে কোষ কখনো মানুষ সৃষ্টি করতে পারবে না, কোষের জন্ম সবসময় কোষ থেকে হতে পারবে। মানে তারা বলছে কোষের জন্ম হবে কোষ বিভাজনের মাধ্যমে। প্রথম পয়েন্ট, কোষের জন্ম হতে হবে ফ্রম কোষ বিভাজন। তাহলে আশা করি সবাই তোমরা এটা জানো, কারণ ছোটবেলায় যখন আমি আমার মায়ের পেটে ছিলাম তখন বাবা একটা আমার স্পাম দিছে, মা একটা ওভাম দিছে, মায়ের পেটে আমি একটা ছোট্ট জায়গোট হিসেবে টিকেছিলাম। এরপরেই তো না বিভাজন করতে করতে আমার মতো একটা দানব তৈরি হয়ে গেছে, আমি এখন ক্লাস নিচ্ছি তোমাদের। তাহলে কোষ থেকে কোষের জন্ম না হলে আমার মতো একটা দানব ক্রিয়েট হইতো না। তো এই প্রথমবারের মতো এটা বলেছেন ওনারা, আজকে থেকে প্রায় 100 বছর আগে। এরপর বলেছেন ওনারা কোষ দিয়ে আমাদের দেহ গঠন করা হয়, কোষ আমাদের দেহ গঠন করে, কোষ আমাদের বডির সকল কার্য নিয়ন্ত্রণ করে, সকল কাজ কোষে নিয়ন্ত্রণ করছে। এবং সব থেকে শেষে যেটা ওনারা বলেছেন, কোষ একটা কোষ অপর কোষে সবসময় তার বংশগতির বৈশিষ্ট্য ট্রান্সফার করে। কি করে? বংশগতি প্রবাহ বজায় রাখে। শুভ ভাই, বংশগতি প্রবাহ বজায় রাখে কথাটার মানে কি? এই যে আমার বাবার একটা স্পাম থাকে, আমার জন্ম হইছে, আমি আমার বাবার সকল ক্যারেক্টার নিয়ে দুনিয়াতে আসছি। আমার মার ওভাম থেকে আমার জন্ম হয়েছে, আমি আমার মার সকল ক্যারেক্টার নিয়েই দুনিয়াতে আসছি। এই জিনিসটাকে বুঝতে পেরেছো? তাহলে দেখো আমার বাবার সব গুণ, আমার বাবা যখন মারা যাবেন তখন বাবার সাথে কিন্তু বাবার সব গুণ হারিয়ে যাওয়ার কথা, কিন্তু আমার বাবা মারা যাওয়ার আগে তার সকল ধরনের গুণ আমাকে দিয়ে গেছেন। এভাবে পৃথিবীর সকল বাবা মা মৃত্যুর আগে
তার সন্তানের যখন জন্ম হয়েছে তার সন্তানকে সকল গুণ দিয়েই শেষ করেন। দিস ইজ কল্ড বংশগতির প্রবাহ বজায় রাখা। তাহলে সবার কি কোষ তত্ত্ব পর্যন্ত ক্লিয়ার? যদি কোষ তত্ত্ব পর্যন্ত ক্লিয়ার হয় আমাকে একটু জানাও যে ভাই কোষ তত্ত্ব পর্যন্ত ক্লিয়ার। ভাই আইপ্যাডে কেন জানি নেটওয়ার্ক কানেক্ট হচ্ছে না, দেখেন তো। ওকে, সবার যদি এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয় তাহলে আমরা নেক্সট পোর্শনে যাব। ঠিক একটু বলো সবার কাছে ক্লিয়ার আছে নাকি নাই। নেক্সট এখন আসেন কোষের প্রকারভেদ। খুবই সোজা, খুবই মজার, তেমন কোনো ঝামেলা নাই, দেখো দেখলেই বুঝবা। কোষকে যখন তুমি তার কাজের ভিত্তিতে ভাগ করো, একটা হচ্ছে দেহকোষ বা সোমাটিক কোষ, ইংরেজি নামটা শিখতে হয় সোমাটিক সেল। তুমি প্রশ্ন করতে পারো আমাকে, শুভ ভাই কেন এভাবে ভাগ করলাম? দেখো, কিছু কোষের কাজ তোমার জন্য হার্ট বানায় দেওয়া, কিছু কোষের কাজ তোমার জন্য ব্রেইন বানায় দেওয়া, কিছু কোষ তোমার জন্য হাত পা বানায় দিচ্ছে। এসব কোষ শুধুমাত্র তোমার অঙ্গ তৈরিতে ভূমিকা রাখে, হাত পা ও তোমার জন্য লিভার বানায় দিচ্ছে। এসব কোষ তোমার বডি বানাতে সাহায্য করে, বডি গঠনে সাহায্য করে, ওরা অন্য কোনো কাজ করছে না। এসব কোষ তোমার চোখ বানাবে একটা কোষ, তোমার কান বানাবে একটা কোষ, হাতে চামড়া বানাচ্ছে একটা কোষ, চুল বানাচ্ছে একটা কোষ। তো যেসব কোষ তোমার শরীর গঠন করতে সাহায্য করছে তাদেরকে বলা হয় দেহকোষ। কিন্তু কিছু কোষ আছে এরকম যেগুলো তোমার দেহ গঠন করে না, এরা তোমার বাচ্চা পয়দা করতে সাহায্য করছে, বাচ্চা পয়দা করতে সাহায্য করছে। কোন কোন কোষ আছে এরকম? একটা হচ্ছে শুক্রাণু আছে, আর একটা হচ্ছে ডিম্বাণু আছে। আমাকে লাস্ট ক্লাসে ইংলিশ ভার্সন ব্যাচে এক স্টুডেন্ট লিখছে যে শুভ ভাই দেহকোষ দিয়ে কি জনন কাজ করা সম্ভব না? তখন আমাকে রিপ্লাই দিলাম, কোনো মেয়ে যদি তোমাকে এসে বলে আমি তোমার সন্তানের মা হতে চাই, আমি ওভাম দিব, তুমি কি দিবা? ছেলেটা যদি হঠাৎ করে বলে তুমি আমার সন্তানের মা হতে চাও, তুমি ডিম দিবা, ওভাম দিবা? আমি আমার একটা চুল দিব, চলো চুলে আর ডিম বানাতে ঘষাঘষি করে যদি কোনো বাচ্চা পয়দা করা যায় ভালোই তো হবে। জীবনে সম্ভব? তোর একটা চুল ছিঁড়ে যদি কোনো ডিম বানাতে গুতাস, জীবনে কি কোনো বাচ্চা করা সম্ভব? স্পাম ছাড়া কি জীবনে কখনো বাচ্চা হবে? এটা কি রিলেটিভলি জীবনেও পসিবল? কখনো যে তুই বলিস আমি আমার হৃদয়ের ভালোবাসা দিয়ে তোমাকে তৈরি করেছি, তোমাকে আমি অনেক ভালোবাসি, সুতরাং আমার বুকের হাড় থেকে একটা মাসেল ছিঁড়ে তোমার ডিম বানাতে ঢুকাই দিব, একটা বাচ্চা হবে? জীবনও হবে না রে ভাই। বাচ্চা পয়দা করার কাজ শুধু শুক্রাণু ডিম বানানোর, তাই এগুলোকে জনন কোষ বলা হয়। তাহলে দেহকোষ কখনোই জনন কাজে অংশগ্রহণ করবে না। জনন কোষ যেমন স্পাম দিয়ে কখনো তোমার হার্ট বানাবে না, তোর হার্ট যদি স্পার্মের তৈরি হয় এ থেকে বিশ্রী হার্ট আর দুনিয়াতে কিছু হতে পারে না। তাহলে সবার কাছে দেহকোষ জনন কোষ কেন আলাদা ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় আমাকে একটু জানাও যে বুঝতে পারছেন নাকি। আর কি উদাহরণ দিব বলো? দেহকোষ দিয়ে কি বাচ্চা পয়দা করা সম্ভব? কারা কারা তৈরি করতে চাও হাত তুলো, যে ভাইয়া আমি ট্রাই করতে চাই। একজন দেবে ডিম, আমি আমার নখ খুলে দিয়ে দেবো ওরে, আমার নখ খুলে ওরে দিয়ে দিব, নখ দিয়ে বাচ্চা বানাবো, এটা সম্ভব? সব ফাও কথা বলে কোনো লাভ নেই। তাহলে আসেন আমরা বুঝে গেছি যে কেন দেহকোষ জনন কোষ পরস্পর থেকে আলাদা। এরপর আসেন আমরা চলে যাব নিউক্লিয়াসের উপর ভিত্তি করে, আমরা এটা ডিটেলস পড়বো, ভয় পাওয়ার কিছু নাই। একটা আদিকোষ একটা প্রকৃত কোষ আমরা পড়বো, কেন ওগুলোকে আলাদা করছি একটু পরে। বাট সবাই আমাকে এতটুকু জানো এই জায়গাটা ক্লিয়ার নাকি? এই জায়গাটা ক্লিয়ার হলে উইল মুভ টু আদিকোষ এন্ড প্রকৃত কোষ। বলো আমি কি আগাতে পারবো? কি লিখছে? আচ্ছা আসেন তাহলে নেক্সট আমরা চলে যাব নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে। তো আমরা এই জায়গায় যাওয়ার আগে হালকা করে একটু গল্প করি। ধরো কেউ 2010 সালে একটা আইফোন কিনছে, আর কেউ একজন 2026 সালে একটা আইফোন কিনছে। তো 2010 সালের আইফোন কি 2026 সালের আইফোনের মতো স্মার্ট হবে? তোমাদের কি মনে হয় 2010-এর আইফোনে কি সেই সব ফিচার থাকবে যেগুলো 2026-এর আইফোনের লেটেস্ট মডেল আইফোন 17 প্রো ম্যাক্সে থাকবে? এটা কি কখনো সম্ভব? আমি যে প্রথম মোবাইল কিনেছি এসএসসি পরীক্ষার সময়, সেই মোবাইলটার নাম ছিল নোকিয়া লুমিয়া 520 না 560 কিছু একটা আছে, নামও ভুলে গেছি, নাহলে 420 হোয়াট এভার। নোকিয়া লুমিয়া একটা মোবাইল ছিল তখন, কমলা কালারের মোবাইল, ক্যাটকেটটা কালারের মোবাইল, মাইক্রোসফটের মোবাইল। আমি কিনছিলাম তখন দাম পড়ছিল প্রায় 6,000 টাকার মোবাইল। মানে চিন্তা করো, আমি 2012-13 সালের দিকে, 13 সাল, হ্যাঁ 13 সালের শেষে আমি একটা 6,000 টাকার মোবাইল কিনছি। রাতে ঘুমাইতে পারতাম না, আমার থেকে মোবাইলের দাম বেশি। মানে আজকে যদি আমাকে কিডন্যাপ করে বাজারে বিক্রি করে দেয় 6,000 টাকা দাম উঠবে না, মোবাইলের দাম 6,000 টাকা।
আমি যেখানে যাইতাম মোবাইল ঘষতাম, একটু কাঁচ ঘষতাম, মুছতাম, ভাই দাগ পড়ে গেলে তো বিপদ। ৬,০০০ টাকার মোবাইল আমার কাছে বিশাল ছিল, কিন্তু ওই মোবাইলে কিছুই করা যেত না। ওই মোবাইলে কল দেওয়া যেত, হোয়াটসঅ্যাপের মেসেজ পড়া যেত, মেসেঞ্জারে একটা হোয়াটসঅ্যাপের মেসেজ পাঠাইতে পাঠাইতে আরেকজন ঘুমাই গেছে, এরকম অবস্থা। গান শোনা যেত, অল্প অল্প ভালো ক্যামেরা ছিল, মোটামুটি একটা ছবি উঠতো। কিন্তু আজকের মোবাইলের কি অবস্থা, মেসেজ পাঠানোর আগে মেসেজ চলে যাচ্ছে। ঠিক সেভাবে যখন প্রথম তুমি কোষ সৃষ্টি করেছো, যখন প্রথমবারের মতো কোষ সৃষ্টি হয়েছে, তখন যে কোষটা আমার কাছে ছিল, তোমার কি মনে হয় সেই কোষটা কি লেটেস্ট আইফোনের মতো উন্নত হবে, নাকি প্রথম যে কোষ উৎপন্ন সেটা অনেক খারাপ হবে? অনেক খারাপ, ফকিন্নি মার্কা কোষ, একদম গরিব, মানে এর থেকে বাজে কোষ দুনিয়া তার সম্ভব না। তো দেখা গেছে প্রথম যে কোষটা উৎপন্ন হয়েছে সেই কোষের মধ্যে ডিএনএ এরকম করে পড়েছিল, ডিএনএ, এটা হচ্ছে ডিএনএ। সেই কোষের মধ্যে শুধুমাত্র একটা অঙ্গাণু দেখা যাচ্ছিল, যে অঙ্গাণুটার নাম হচ্ছে রাইবোজোম। এই কোষের মধ্যে আর কিচ্ছু পাওয়া যাচ্ছিল না, আর কিচ্ছু পাওয়া যায়নি এই কোষটার মধ্যে, শুধুমাত্র ডিএনএ পাওয়া গেছে, একটা গোলাকার টাইপের, আর একটা রাইবোজোম। কিন্তু তুমি যখন এখনকার কোন একটা সেলের দিকে তাকাবা, তুমি যদি এখনকার কোনো কোষের দিকে তাকাও, তখন দেখবা এই কোষের মধ্যে কত কিছু আছে। নিউক্লিয়ার পর্দা, এরপর আছে নিউক্লিওলাস, এরপর আছে তোমার ক্রোমাটিন তন্তু, এরপর আছে এখানে আপনার ডট 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 নিউক্লিওপ্লাজম। দেখো কত সুন্দর একটা নিউক্লিয়াস আমরা এখানে বানাই ফেলছি। কত কিছু আছে, কি কি পাইলাম আমরা এখানে বাচ্চারা? আমরা এখানে পেয়েছি নিউক্লিয়ার মেমব্রেন, এনএম, মানে নিউক্লিয়ার ঝিল্লি। আমরা এখানে পেয়েছি ক্রোমাটিন তন্তু, সিএইচআর লিখলাম। আমরা এখানে পেয়েছি নিউক্লিওলাস, আমরা লিখলাম এনএল। আমরা এখানে পেয়েছি নিউক্লিওপ্লাজম, লিখলাম এনপি। সাথে কি আছে? সাথে আমাদের কাছে মাইটোকন্ড্রিয়া আছে, আমাদের কাছে প্লাস্টিড আছে, আমাদের কাছে গলজি বস্তু আছে, আমাদের কাছে রাইবোজোম আছে, আমাদের কাছে এক্স ওয়াই জেড যত ধরনের অঙ্গাণু থাকা সম্ভব সবকিছু আছে। তাহলে বলো, প্রথম যে কোষটা দুনিয়াতে আসছিল বা তৈরি করা হয়েছিল, প্রথম যে কোষটা উৎপন্ন হচ্ছে দুনিয়াতে, ওর যেই নিউক্লিয়ার বস্তু, ওর যে ডিএনএটা, এই ডিএনএটা দেখে তোমার কি খুব উন্নত মনে হচ্ছে? মনে হচ্ছে না? এটা একটা সাধারণ নিউক্লিয়ার বস্তু, সাধারণ অসংগঠিত নিউক্লিয়ার বস্তু দেখে মনে হচ্ছে না ভাই? এটা খুব কেমন জানি দেখতে, বিশ্রী বিশ্রী টাইপ, কিছুই তো না, এটাকে কি বলবো? তো সায়েন্টিস্ট এটাকে নিউক্লিয়াস বলতে পারতেছিল না, কারণ এটার মধ্যে কোনো নিউক্লিয়ার ঝিল্লি নাই, নিউক্লিয়ার প্লাজম নাই, নিউক্লিওলাস নাই, কোনো নিউক্লিয়ার ঝিল্লি নাই, ক্রোমাটিন তন্তু নাই, কিছু নাই, শুধু ডিএনএ পড়ে আছে। তাই সায়েন্টিস্টরা বলেছে এটা একটা অসংগঠিত নিউক্লিয়ার বস্তু, বা নাম দিয়েছে নিউক্লিয়েড। এটার মধ্যে আর কোনো অঙ্গাণু খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু রাইবোজোম 70S ছাড়া। আমাদের সব আছে, এবং সাথে আমাদের রাইবোজোম 80Sও আছে, রাইবোজোম 80S। আমাকে এখন বলিও না রাইবোজোম 70S 80S কি জিনিস, নেক্সট ক্লাসটা রাইবোজোম নিয়ে আমরা ওখানে পড়বো। আপাতত জেনে রাখো ওটা 70S, আমাদের 80S। তাহলে এই যে কোষটা, এই দুইটা কোষের মেজর ডিফারেন্স কোথায় ক্রিয়েট হয়েছে? নিউক্লিয়াসে। ওর নিউক্লিয়াসটা খুবই পুরানো, খুবই প্রাগৈতিহাসিক যুগের, প্রাগৈতিহাসিক পুরানো। এটা ল্যাটিন সিনোনিম হচ্ছে প্রো। কি প্রো? ওর পুরানো কোনটা? নিউক্লিয়াসটা পুরানো ওর। ফর দ্যাট রিজন ওর নাম হয়ে গেছে পুরানো নিউক্লিয়াসওয়ালা কোষ বা প্রোক্যারিওটিক কোষ। আর আমাদের যে কোষটা, তার নিউক্লিয়াসটা অনেক উন্নত। উন্নত মানে ইউ, ইউ কথাটার মানে হচ্ছে উন্নত। যেহেতু আমাদের কোষের নিউক্লিয়াস অনেক উন্নত হয়ে গেছে, ফর দ্যাট রিজন আমরা এটাকে বলছি ইউক্যারিওটিক কোষ। তাহলে নিউক্লিয়াসের উপর ভেদ করে যদি ভাগ করো, তবে কোষকে দুই ভাগে ভাগ করা হয়, আগের জামানার নিউক্লিয়াসওয়ালা কোষ আর নতুন জামানার নিউ জেনারেশন জেনজি কোষ, সেটার নাম কি? ইউক্যারিওটিক কোষ। তাহলে বেসিক ডিফারেন্স আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, আমরা বুঝেছি। আর কি কি ফারাক আছে চলো আমরা একবার দেখি। তাহলে তোমরা একটু আগে যে আমাকে বললা, বা আমি তোমাদেরকে বললাম, ওর কাছে ডিএনএটা ছাড়া, একটা গোলাকার ডিএনএ ছাড়া, কি আছে? একটা গোলাকার ডিএনএ এবং রাইবোজোম ছাড়া ওর কাছে আর কিচ্ছু নাই। তাহলে তোমরা আমাকে বলো, ওর কাছে যখন আর কোনো অঙ্গাণু নাই, তাহলে আমরা বলতে পারি না ওর কাছে কোনো প্রকার প্লাস্টিড নাই। তাহলে যার কাছে কোনো প্রকার প্লাস্টিড থাকবে না,
তুমি আমাকে বলো সে কি কখনো সালোক সংশ্লেষণ করতে পারবে? তাহলে ওর তো কখনো সালোক সংশ্লেষণ করারই কথা না, তাহলে ও সালোক সংশ্লেষণও করতে পারবে না। হাই হাই, তাহলে খাবে কি? নেক্সট প্রশ্ন, কারণ নিজের খাবার নিজে বানাতে পারছে না, সালোক সংশ্লেষণ করতে পারছে না, খাবে কি? উত্তর হচ্ছে যেহেতু প্লাস্টিড নাই, সে অন্য থেকে খাবার শোষণ করবে, অন্যদের থেকে খাবারকে শোষণ করে খাবে। যেহেতু অন্যদের থেকে খাবার সে শোষণ করে খাচ্ছে, তাই ওদেরকে বলা হয় পরজীবী। কি বলা হয়? পরজীবী। যে আরেকজন থেকে খাবার শোষণ করে খাবে তার নাম হচ্ছে পরজীবী। তাহলে খেয়াল করে দেখো, যেহেতু ওর কাছে প্লাস্টিড নাই, সালোক শোষণ করতে পারছে না, তো না খেয়ে তো বাঁচা সম্ভব না দুনিয়াতে। কি করব? আরেকজনকে ধরে খাবো, যার নিজের বাসায় খাবার নেই সে আরেকজন থেকে ধরে খাচ্ছে, আরেকজনকে হজম করে খাচ্ছে। ফর দ্যাট রিজন ওদেরকে বলছে আমরা পরজীবী। আবার দেখো, ওর কাছে তো মাইটোকন্ড্রিয়াও নাই। তাহলে তোমরা বলো, যার কাছে কোনো প্রকার মাইটোকন্ড্রিয়া নাই সে কি কখনো সবাত শ্বসন করতে পারবে? দেখি এটা তোমরা আমাকে উত্তর দিবা যে ওর কাছে মাইটোকন্ড্রিয়া যেহেতু নাই, আমি আগেই বলেছি ওর কাছে কোনো অঙ্গাণুই পাওয়া যাচ্ছে না রাইবোজোম 70S ছাড়া, যার কাছে কোনো মাইটোকন্ড্রিয়া নাই সে কি কখনো সবাত শ্বসন করতে পারবে নাকি পারবে না? তোমাদের কি মনে হয়, সম্ভব? মাইটোকন্ড্রিয়া ছাড়া কি আজ পর্যন্ত জীবনে কেউ সবাত শ্বসন করতে পারছে? না। তাহলে পরীক্ষায় যদি তোমাকে কখনো বলে সত্য মিথ্যাতে, ভাইয়া প্রোক্যারিওটিক কোষগুলো অনেক সবাত শোষণ করে, তোমরা কি বলবা, সত্য নাকি মিথ্যা? অবশ্যই মিথ্যা। ভাই কিছু নাই ওর মধ্যে, মাইটোকন্ড্রিয়া নেই, সবাত শোষণ কেমনে করবে? তাহলে করতে পারছে না, ও কি করবে? অবাত শোষণ। আবার দেখো, ওর মধ্যে ডিএনএ পাচ্ছ, কিন্তু ওর মধ্যে কি তোমার কোনো প্রকার ক্রোমোজোম আছে? দেখে আমাকে দেখে দেখে বলো তো, ওর মধ্যে তুমি কোনো প্রকার ক্রোমোজোম দেখতে পাচ্ছ? ডিএনএ ছাড়া তো কিছুই না, তো গরিব। তো গরিব মানুষ তো গরিবই থাকবে, ওর কাছে কোনো কিছু দেখা কি যাচ্ছে? শুভ ভাই এটা আছে, এটা আছে, ক্রোমোজোম নাই। তাহলে যারা যারা ক্লাস 9-10-এ পড়াশোনা করছে একটু আমাকে বলো তো, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ নামক আমরা যে মাইটোসিসের ধাপগুলা পড়ছি, মিউসিস 1 মিউসিস 2 পড়ছি, ওখানে সবসময় কি নিয়ে কাজ করতাম? ক্রোমোজোম নিয়ে কাজ করতাম না? তাহলে ওর কাছে যদি কোনো প্রকার ক্রোমোজোম না থাকে, ও কি কখনো মাইটোসিস মিউসিস করতে পারবে? ও কি কখনো মাইটোসিস মিউসিস করতে পারবে? উত্তর হচ্ছে না, ও কখনোই মাইটোসিস মিউসিস করতে পারবে না। তাহলে ভাই ও বাচ্চা পয়দা কেমনে করবে? ও বাচ্চা পয়দা করবে থ্রু অ্যামাইটোসিস বা বাইনারি ফিশন, যেটাই বলো সেটাই। তাহলে সবার কাছে কি এই পয়েন্টগুলো ক্লিয়ার? কি কি দিয়ে আমরা আদি আর প্রকৃতিকে ফারাক করার চেষ্টা করছি? দেখো, ওগুলো মুখস্থ করিও না, আমি বারবার একটা কথা বলি, ক্লাসে যারা আসছো তারা জিনিসগুলোকে কনসেপচুয়ালি গিলার চেষ্টা করো, খাওয়ার চেষ্টা করো। ক্লাসে আসছো, ক্লাসে যা বোঝাচ্ছে এটা একটা বই হয়ে যাবে তোমাদের জন্য, এটা একটা পড়াশোনা। যদি এতটুকু বুঝে ফেলো তুমি অনেক ভালো হয়ে গেছো। শুধু এই কথাগুলোকে রিপিট করতে হবে নিজের মধ্যে। বাট এতটুকু কি কনসেপচুয়ালি ক্লিয়ার নাকি সবার কাছে? না, আদি কোষে ক্রোমাটিন বোঝা যায় না। ব্যাকটেরিয়াতে মাঝে মাঝে দেখা যায়, বাট সম্পূর্ণ আদি কোষের কথা বলে ক্রোমাটিন বোঝা যায় না, শুধুমাত্র ডিএনএ পর্যন্ত আমরা আসতে পারি আর কি। আচ্ছা, চমৎকার। নেক্সট আমরা বুঝে গেছি এটা মোটামুটি, তোমরা এগুলো পরিণত করবা কি কি আছে না আছে। এখন একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন, এখানে আমরা যাওয়ার আগে একটু এন্ডোসিম্বায়োসিসে যাব, তোমাদের যাতে ক্লিয়ার হয় ওটা। আসেন, তো এটাও হচ্ছে একটা প্রকল্প, এটাও একটা হাইপোথেসিস। তো তোমাদের হাইপোথেসিস বা মতবাদ বা প্রকল্প কথাটার মানে কিন্তু আমি আগেই বলেছি, তোমরা ভালো করে বুঝার চেষ্টা করবা কি বলছি। এটা একটা হাইপোথেসিস বা মতবাদ বা একটা প্রকল্প, মানে এই জিনিসগুলাকে কখনোই প্রমাণ করা হয় নাই, এগুলাকে যুক্তির উপর ভিত্তি করে সাজানো হয়েছে, অনেকটা নাটকের মতো। যে নাটক যেমন যুক্তি দিয়ে সাজানো হয়, আমরা যেমন সুপারম্যানকে বানাই ফেলছি যুক্তি দিয়ে একটা মুভিতে, ওরকম করে এটা একটা নাটক টাইপের। তোমরা খুব সুন্দর করে ক্লাস 9-10-এ বেসিক ব্যাখ্যা করতে পারবা। তারা বলছে দুনিয়াতে কিছু আদিকোষী এমন ছিল যারা প্লাস্টিক তৈরি করতে পারছে, সব আদিকোষী না, তাদের মনে হচ্ছে, আমাকে আবার বকা দিবা না যে শুভ ভাই কেমন হইল, আমিও জানি না। তারা বলতেছে দুনিয়াতে এমন কিছু আদিকোষী ছিল যে আদিকোষীগুলো প্লাস্টিডের মতো কিছু অঙ্গাণু তৈরি করছিল, প্লাস্টিডের মতো, লাইক প্লাস্টিড।
লাইক প্লাস্টিড তারা কিছু অঙ্গাণু ক্রিয়েট করছিল। ব্যাপারটা এরকম না প্লাস্টিডই, বাট প্লাস্টিডের মতো কাজ করতে পারে। আবার তারা বলছে দুনিয়াতে এমন কিছু আদিকোষী ছিল যারা মাইটোকন্ড্রিয়ার মতো অঙ্গাণু তৈরি করতে পারছিল, লাইক মাইটোকন্ড্রিয়া। তাহলে দেখো আমরা এখন লজিক বাই লজিক সাজাবো, সুন্দর করে সাজবে, ভালো করে শুনো। তাহলে যে আদিকোষীটা প্লাস্টিডের মতো একটা অঙ্গাণু ক্রিয়েট করছে, ওর উপর যখন সূর্যের আলো এসে পড়েছে, কিসের আলো? যখন সানলাইট এসে পড়ছে, তখন সানলাইট পড়ার কারণে এই যে আদিকোষীটা যার কাছে প্লাস্টিডের মতো একটা অঙ্গাণু দেখা যাচ্ছে, সে কিন্তু এই সূর্যের আলোকে ব্যবহার করে গ্লুকোজ তৈরি করে ফেলেছে। তুমি তো খুশি হয়ে গেছো, ভাইয়া সেরা হয়েছে, আর পরজীবী হওয়া লাগবে না, গ্লুকোজ আমি বানাই ফেলছি, খেলা শেষ, আমি এখন বাইচে থাকতে পারবো। কিন্তু কথা হলো, যদি এই গ্লুকোজকে তুমি গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল কোয়ে ইটিএস চক্রের ভেতর দিয়ে নিয়ে যেতে পারো, তারপরেই তো তুমি 38 এটিপি পাবা, তাই না? যদি তুমি এই গ্লুকোজকে কোনোভাবে গ্লাইকোলাইসিস অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের ভেতর দিয়ে নিয়ে যেতে পারো, সেক্ষেত্রে তুমি 38 এটিপি পাবা। কিন্তু এই আদিকোষের মধ্যে কি কোনো প্রকার মাইটোকন্ড্রিয়া দেখা যাচ্ছে? ওর কাছে কি মাইটোকন্ড্রিয়া আছে? ওর কাছে তো কোনো মাইটোকন্ড্রিয়া নাই, ওর কাছে কোনো মাইটো নাই। তাহলে ওর এই গ্লুকোজটা অনেকটা ইউজলেস হয়ে গেল না? কারণ তুমি যতই গ্লুকোজ বানাও, সেই গ্লুকোজ থেকে তুমি যদি এটিপি তৈরি করতে না পারো, সেই গ্লুকোজের কোনো ভ্যালু আছে? বলো, বুঝছো নাকি বুঝো নাই? বলো। ক্রেবস চক্র আছে? হ্যাঁ আছে, লিখি নাই আর কি। আচ্ছা ক্রেবস চক্র আবার লিখলাম, যা আসেন। নামাজের ব্রেক, আচ্ছা দাঁড়ান, 25 দিয়ে দিই নামাজের ব্রেক। ক্রেবস সাইকেল, যা লিখে দিলাম ক্রেবস সাইকেল। দেখি বল আমাকে, যে আমি যদি কখনো গ্লুকোজ বানাই এবং সেই গ্লুকোজকে যদি গ্লাইকোলাইসিস ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ক্রেবস চক্র করানোর মতো মাইটোকন্ড্রিয়া না থাকে, এই গ্লুকোজের কোনো ভ্যালু আছে? ইউজলেস হয়ে গেল না? আমি তো কোনো কাজে লাগাতেই পারতেছি না, কি করবো আমি এটা দিয়ে, তাই তো? আবার দেখো, ওর কাছে মাইটোকন্ড্রিয়া আছে, কিন্তু ও মাইটোকন্ড্রিয়াতে করবে কি? ওর কাছে তো কোনো গ্লুকোজ নাই। ওর কাছে কোনো গ্লুকোজ আছে? ওর কাছে কোনো গ্লুকোজ নাই। তাহলে ওর মাইটোকন্ড্রিয়া ইউজলেস হয়ে গেল না? তাহলে বলো, সেপারেটলি একজনের কাছে মাইটোকন্ড্রিয়া থাকে এবং সেপারেটলি একজনের কাছে প্লাস্টিড থাকা, এটার কোনো দুনিয়াতে ভ্যালুয়েট করতেছে? তোমাদের কি মনে হয় বলো? যদি কখনো কোন একটা কোষের কাছে সেপারেটলি মাইটোকন্ড্রিয়া থাকে এবং আরেকজনের কাছে সেপারেটলি প্লাস্টিড থাকে, তারা কি দুনিয়াতে কোনো ভ্যালুয়েট করছে না? ইউজলেস। তারা থাকা না থাকা সেম। অনেকটা ব্যাপারটা এরকম, তোমার কাছে পা নাই কিন্তু ফুটবল আছে, আরেকজনের কাছে পা আছে কিন্তু ফুটবল নাই। আরেকজনের কাছে অনেকজনের কবি হওয়ার অনেক ইচ্ছা, বাট ওর ব্রেন নাই। আর ব্যাকটেরিয়ার কবি হওয়ার ইচ্ছা আছে, ওরও কিছু নাই। আবার তোমার ইচ্ছা তুমি খাবা, তোমার পেট নাই, আরেকজনের পেট আছে খাবার নাই। ব্যাপারটা এরকম রিলেশন হয়ে গেল না? তো বিজ্ঞানীরা এখন এখানে বলছে কোনো সমস্যা নেই, আপনি ক্লাস করলেই হবে। তো ব্যাপার হচ্ছে এখন ওরা কি করবে? বলছে বন্ধু, ওরা বলছে বন্ধু, ফ্রেন্ড, চল আমরা এখন বন্ধুত্ব করি। বলে কেমন বন্ধুত্ব করব আমরা? চলো আমরা দুইজন আজকে থেকে একই বাসায় থাকবো, আমরা দুজন আলাদা থাকবো না, আজকে থেকে আমরা ফিউজ হয়ে যাব, আজকে থেকে আমরা আলাদা থাকবো না। চলো বন্ধু আমরা একসাথে সংসার করা শুরু করি, তুমি গ্লুকোজ বানাবা, আমি শক্তি বানাবো, তারপর দুজন মিলে একদম চিল হবে সেরকম। ওকে বন্ধু, ডান। এখন এই দুইটা কোষ ফিউজ হয়ে গেছে, ফিউজ হয়ে তারা একটা সেল বানাইছে, যে সেলের মধ্যে নিউক্লিয়াসটাও আস্তে আস্তে একটু ডেভেলপ করে গেছে, কারণ বয়স বাড়তেছে, নিউক্লিয়াস উন্নত হওয়া শুরু করছে, নিউক্লিয়াসটা বেটার হওয়া শুরু করেছে, সাথে এখানে মাইটোকন্ড্রিয়াও চলে আসছে, সাথে এখানে প্লাস্টিড হয়ে গেছে। তাহলে বলো, এই সেলটা মোটামুটি একটু পারফেকশনের দিকে গেছে না? এই সেলটা একটু মোটামুটি পারফেকশনের দিকে আসছে না? তো বলা হয় এটাই হচ্ছে প্রথম ইউক্যারিওটিক কোষের সূচনা হয়েছিল এভাবে। প্রথম ইউক্যারিওটিক সেলের যে সূচনা, সেই সূচনাটা এভাবেই শুরু হয়েছিল। এবং দেখো এই যে বন্ধুত্বটা, এই বন্ধুত্বটার ল্যাটিন নাম হচ্ছে সিম্বায়োসিস।
সিম্বায়োসিস হচ্ছে এমন এক ধরনের বন্ধুত্ব যেখানে পরস্পর পরস্পরকে সাহায্য করে। তো এখানে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া পরস্পরকে সাহায্য করছে একটা কোষের মধ্যে থাকার জন্য। তাহলে যখন এই বন্ধুত্ব বাসার ভেতরে হবে, একটা বাসার ভেতরে হবে, তখন তাকে বলবো এন্ডোসিম্বায়োসিস। আর বন্ধুত্ব যদি হয় বাসার বাইরে টঙের, মানে চায়ের দোকানে টঙের ওখানে, এটাকে বলবো এক্সোসিম্বায়োসিস। তোমরা আমাকে বলো বন্ধুত্ব কোথায় করছে, বাইরে বাইরে নাকি একটা কোষের মধ্যে? কোষের ভেতরে। ফর দ্যাট রিজন আমরা এটাকে বলতেছি এন্ডোসিম্বায়োসিস। কারগুলো দেখছি না, জিনাত বলেছে দেখছি, হ্যাঁ হ্যাঁ ধরে নেওয়া হচ্ছে, এগুলো সবগুলো ধরে নেওয়া। আমাকে কিন্তু গালি দিও না শুভ ভাই, যে এগুলো মনে হয় সবারটাই দেখা যায় বাট সবারটা উত্তর দেওয়া যায় না আর কি, বুঝছেন? ক্লাস 10 না পড়লে, খুব ভালো করে না পড়লে কোনো, আচ্ছা আমাকে বলেন, আমি এখন এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি এগুলো বোঝার জন্য কি ক্লাস 10 এ বায়োলজিতে খুব ভালো হওয়ার দরকার আছে? অনেস্টলি উত্তর দাও, তারপর ব্রেক, তারপর নামাজের ব্রেক। আমাকে বলো এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি, অপারেন্ট ট্রান্সক্রিপশন এখন আমি পড়াই নাই, চিন্তা করার কোনো দরকার নাই, আমি যেগুলো পড়াইছি ওগুলো বুঝো, যত সামনের দিকে আবো তত ক্লিয়ার হবে। এখন অপারেন্ট ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন যেখানেই পড়ছেন বুঝার দরকার নাই, আমি পড়াবো, সময় হলে পড়াবো, টেনশন নিও না। খুব দরকার আছে কি, আমি কি আসমানি কথাবার্তা বলতেছি যেগুলোর জন্য গুহাতে যেতে হবে? ডান হয়ে গেছে, তাহলে একটা ছোট্ট ব্রেক, ছোট্ট একটা ব্রেক, ব্রেকের পর আমরা শুরু করবো 35-এ। তাহলে নামাজের ব্রেক টিল 5:35 PM। মেসেজ দেখতে পারা যায় ভাই, এটা কোন চ্যাপ্টার? চ্যাপ্টার 1 আর কি, কোনটা দিব বল? আচ্ছা তাহলে সবার এন্ডোসিম্বাইসিস ক্লিয়ার, মানে এখন বুঝতে পারছো কেন আমি প্রোক্যারিওটিক পড়ানোর পর এখানে আসছি? সবার কাছে কি ক্লিয়ার হয়েছে? আগে পড়ালে কিন্তু বুঝতা না যে আসলে কেন এন্ডোসিম্বাইসিস দরকার ছিল আর কি। না খুব শালার বিজ্ঞানীর দরকার নাই, এগুলো আসলে কলেজে স্যার ম্যাডামরা একটু বদার করে, বাট এগুলোর সাথে মেইন বোর্ড পরীক্ষারও কোনো কানেকশন নাই, বোর্ড পরীক্ষা এগুলো আসে না, এবং তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা বা যে কোনো ভর্তি পরীক্ষা এগুলো বাদ পড়ে গেছে। আচ্ছা ভাইয়া, ডক্টর হইতে কত ইয়ার্স লাগে? এ তো অনেক বছর লাগে, কোনো লিমিট নেই। ঠিক আছে, ঝাপসা দেখা গেলে আপনার নেটওয়ার্কের উপর একটা বাড়ি দেন, মোবাইল একটা বাড়ি দিলে তোমার মোটামুটি ঠিক হয়ে যাবে। তাহলে এখন আসো আমরা উদ্ভিদ কোষে কি কি পাওয়া গেছে, এগুলো জেনারেল কথাবার্তা, মানে পুরো চ্যাপ্টারে আমরা এগুলো নিয়ে কথা বলবো। একটা কোষে কি থাকে, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, কোষঝিল্লি, নিউক্লিয়াস, অঙ্গাণু আছে অনেকগুলা, ওগুলার কথা বলছে, কোষ প্রাচীর আছে, হাবিজাবি, এগুলো সবগুলাই পড়বো। মানে মেনটা এটা হচ্ছে পুরো ক্লাসের রিক্যাপ, এটা হচ্ছে পুরো ক্লাসের একটা সামারি দিয়ে দিয়েছে আর কি। তো এটা নিয়ে এখন মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নাই, আমরা যখন পুরো চ্যাপ্টার পড়বো দেখবা পুরো চ্যাপ্টারটা এখানেই গুছানো আছে, মানে একটা কোষে কি কি পাওয়া যায়। তাই এটা নিয়ে আপাতত কোনো গুতাগুতির প্রয়োজন নেই, আমরা যত সামনের দিকে আগাবো তত দেখবে একটা একটা করে টপিক ক্লিয়ার হচ্ছে। যেমন এখন আমরা একটা টপিক নিয়ে পড়বো, সেটা হচ্ছে কোষ প্রাচীর, যেটা এখানে লেখা আছে। ঠিক আছে, তাহলে চলো আমরা কোষ প্রাচীর নিয়ে পড়াশোনা করি। কোষ প্রাচীর হলো উদ্ভিদ কোষের, মাথায় রাখবা এটা কিন্তু সিকিউর জন্য এবং এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, তাই একদম ভালোভাবে বুঝতে হবে কথাটা কি। কোষ প্রাচীর এটা হচ্ছে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, এটা কখনোই প্রাণী কোষে পাওয়া যায় না, উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। এবং এই কোষ প্রাচীর সর্বপ্রথম দেখতে পান রবার্ট হুক, ওই আমাদের যেই ব্যক্তিটার কথা ক্লাসের শুরুতে বলেছিলাম যে মৃত কোষ আবিষ্কার করেছিল, সে রবার্ট হুকই এই কোষ প্রাচীর আবিষ্কার করেন। তো পরীক্ষায় প্রায় সময় জিজ্ঞেস করেন মৃত কোষকে দেখতে পান, প্রথম কোষ প্রাচীরকে দেখতে পান, উত্তর একটা রবার্ট হুক। আর যদি কখনো বলে প্রথম জীবন্ত কোষকে দেখতে পান, কখন কে জীবন্ত চলছে এরকম কোষ দেখতে পান, তখন লিওয়েন হুকের কথা আসবে। বাট যদি কখনো মৃত কোষের কথা বলে এবং কোষ প্রাচীরের কথা বলে, তবে সেক্ষেত্রে আপনার সবসময় মৃত কোষ প্লাস কোষ প্রাচীর যদি কখনো কথা বলে, তবে সেক্ষেত্রে সবসময় রবার্ট হুকেরই নাম আসবে। এখন আমরা খুব সহজে কিভাবে একটা কোষ প্রাচীরের গঠন হয় সেটা বোঝার চেষ্টা করব। আমাদের আবুল হাসান স্যারের বইটা অনেক কঠিন করে বলা, বিভিন্ন বই বিভিন্ন ক্লাস যত ধরনের ক্লাস আছে সব জায়গায় এটা অনেক ঘুরিয়ে পেঁচিয়ে বলা হয়েছে, মানে করলেই মাথাটা ব্যথা করে। আমি তোমাকে সব থেকে ইজিয়েস্ট উপায় দেখাবো, হাউ টু আন্ডারস্ট্যান্ড এ সেল ওয়াল, কিভাবে তার ফরমেশন হয়। তাহলে শুরু থেকে দেখি। তো আমরা যারাই একটু একটু পড়াশোনা করেছি তারা অন্তত একটা জিনিস জানি, সেটা কি, একটা কোষ সৃষ্টি হয় কখন। ধরো আমার কাছে একটা এখানে মাতৃকোষ আছে, আমি একদম বেসিক থেকে কথা বলছি কিন্তু, হ্যাঁ
ঝামেলা না করে ভালো করে শুনবা। ক্লাসে শুরুতে বলেছিলাম তোমার সাথে আমার একটা এগ্রিমেন্ট আছে, তোমার কাজ শুধুমাত্র শোনা, বোঝা, লিখার কাজও করতে পারবে, ক্লাস শেষে ভিডিও রেকর্ডিং দেখে দেখে তোমার জন্য স্লাইডও পড়ে থাকবে, সব করতে পারবে, বাট ক্লাসে না বুঝে যেও না। একটা কোষ আছে নিউক্লিয়াস, ধরো তার এটা, তো এটা হচ্ছে একটা মাতৃকোষ। তো এটা যখন মাইটোসিস নামক কোষ বিভাজনের ভেতর দিয়ে যেতে থাকে, কোন বিভাজন? মাইটোসিস কোষ বিভাজনের ভেতর দিয়ে যখন এটা যেতে থাকে, তখন যাওয়ার পথে কোন কোন ধাপ অতিক্রম করে? এক, সে প্রোফেজ ধাপের ভেতর দিয়ে যায়, সে মেটাফেজ ধাপের ভেতর দিয়ে যায়, সে মেটাফেজ ধাপের ভেতর দিয়ে যায়, সে অ্যানাফেজ ধাপের ভেতর দিয়ে যায়, এবং যখন টেলোফেজ নামক ধাপটা শেষ হয়, তখন টেলোফেজ নামক ধাপ শেষে নতুন দুইটা কোষের জন্ম হয়, এবং নতুন দুইটা কোষ এভাবেই পরস্পরের সাথে যুক্ত অবস্থায় তৈরি হয়। সবাই কি এতটুকু পর্যন্ত আমার সাথে একমত, নাকি বলবা শুভ ভাই এই বায়োলজি আমি বাপের জন্ম পড়ি না, আজকে প্রথমবারের মতো বলছেন? এতক্ষণ আমি যা বলছি এটা বোঝার জন্য কি আইনস্টাইন হওয়ার দরকার আছে? এখানে যা লিখছি এটা কি আইনস্টাইনীয় কথাবার্তা যে ভাইয়া পিএইচডি না করলে কথা বোঝা যাবে না? ডিএমসিতে চান্স পাওয়ার জন্য মেন বই পারলেই হয়। যারা যারা এসব কথা বেশি ছড়ায় বাইরের বই বেশি লাগবে নাকি, তারা কোথাও চান্স পায় না। আমি দুনিয়াতে যাদেরকে দেখছি মেন বই ছাড়া বাকি জিনিস ভালো পারে, তারা কোথাও চান্স পায় না। তারা বুয়েটেও চান্স পায় না, মেডিকেলও চান্স, কোথাও চান্স পায় না। আর যারা মেন বই ভালো পারে তারাই শুধু ভালো জায়গায় চান্স পায়। দুনিয়াতে যত স্টুডেন্ট দেখছি যারা মেন বই বাদ দিয়ে বাকি সব বই নিয়ে লাফালাফি করছে, তারা তাদের জীবনে অন্ধকার ছাড়া কিছু নেমে আসতে আমি কখনো দেখি নাই। মানে ক্লাস করে জীবনে কিছু করতে পারে নাই। তাই বারবার করে বলছি মেন বই পড়ো, যা পড়াচ্ছে ওগুলোতে ফোকাস দাও। আউট বইয়ে যা আছে সব বাদ, এখন শুধু মেন বই ফোকাস করো। এফসিসি কত ব্যাচ? 56th। আচ্ছা, তো স্বাভাবিক যে কোনো একটা মাতৃকোষ মাইটোসিসের ভেতর দিয়ে যখন যায় তখন সে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানোফেজ, টেলোফেজের ভেতর দিয়ে গিয়ে টেলোফেজের ভেতর থেকে দুইটা কোষ সৃষ্টি হয়। ধরে নেই এই দুইটা কোষ হচ্ছে এটা, ধরে নেই এই যে দুইটা কোষ মাত্র তৈরি হলো সেগুলো কখন? এটা এই একটা সেল, এই একটা সেল। তাহলে এই যে তুমি দুইটা অপত্য কোষ বা নতুন কোষ সৃষ্টি করলা, এই যে তুমি দুইটা অপত্য কোষ বা নতুন কোষ সৃষ্টি করলা, এই যে দুইটা কোষ সৃষ্টি করেছো, দুইটা কোষ তুমি বুঝবা কেমনে যে দুইটা কোষ দুইটা? তুমি কেমনে বুঝো এটা ইন্ডিয়া এটা বাংলাদেশ? কারণ এদের মাঝখানে একটা বর্ডার আছে। তুমি কেমনে বুঝো এটা ইন্ডিয়া এটা মায়ানমার? কারণ এদের মাঝখানে একটা নাফ নদী আছে। তুমি কেমনে বুঝো এটা বাংলাদেশ এটা ইন্ডিয়া? এদের মাঝখানে একটা কাঁটাতার আছে। যখনই কখনো নতুন দুইটা কোষ সৃষ্টি হয়, কেমনে বুঝবা দুইটা নতুন কোষ? কেমনে বুঝো এটা এটা গেঞ্জি এটা প্যান্ট, মাঝখানে একটা বর্ডার আছে, একটা বেল্ট আছে, বুঝো তুমি? কেমনে বুঝো এটা মাথা, এটা এটা বুক, মাঝখানে একটা বর্ডার গলা আছে? যখনই দুইটা কোষ সৃষ্টি হবে টেলোফেজ পর্যায়ে। তাহলে এটা কোন পর্যায়ের কথা বলছি আমি? এটা আমি টেলোফেজ পর্যায়ের কথা বলছি। তাহলে যখন টেলোফেজ পর্যায়ের শেষে তুমি দুইটা নতুন কোষ সৃষ্টি করছো, দুইটা কোষের মাঝখানে যদি তুমি কোনো একটা বর্ডার সৃষ্টি না করো, দুইটা কোষকে কি সেপারেট করা সম্ভব? আমার কথার উত্তর হ্যাঁ বা নাতে দিবা। যদি তুমি দুইটা কোষকে আলাদা করতে চাও যে এটা একটা অপত্য কোষ, এটা একটা অপত্য কোষ, আমি দুজনকে সেপারেটলি দেখতে চাই, তাহলে দুজনের মাঝখানে বর্ডার যদি ক্রিয়েট না হয় দুজনকে আলাদা করা পসিবল, হ্যাঁ নাকি না? কি মনে হয় তোমাদের? কমন সেন্স, এটা কিন্তু বিজ্ঞান না, এটা কিন্তু জীববিজ্ঞান না রে বাবা, নর্মাল কমন সেন্স। অবশ্যই বর্ডার লাগবে। তাই প্রথমে যেটা করে কোষ, প্রথমে একটা বর্ডার ক্রিয়েট করে। কোষ বলে ভাই এই দিকের জায়গা আমার, ওই দিকের জায়গা তোমার, যে ভাই এটা আমার দেশ, এটা তোমার দেশ, আমরা দুজনে একদম আলাদা, আমার জায়গায় তুমি ঢুকবা না, তোমার জায়গায় আমি ঢুকবো না। এই যে প্রথমে একটা বর্ডার ক্রিয়েট করলো, যে বর্ডার দিয়ে দুইটা কোষ পরস্পর থেকে আলাদা হয়ে গেছে, এই বর্ডারটার নাম কি বা এই অঞ্চলটার নাম কি? তো বিজ্ঞানীরা এই অঞ্চলটার নাম দিয়েছে মধ্যপর্দা। কেন নাম দিয়েছে মধ্যপর্দা? কারণ এই পর্দাটা অথবা এই বর্ডারটা দুইটা কোষের মাঝামাঝি জায়গায় আছে, এবং এই বর্ডারটাই দুইটা কোষকে পরস্পর থেকে আলাদা করছে। তাই যদি কখনো প্রশ্ন করে কোষ প্রাচীর তৈরি হওয়ার প্রথম ধাপ কোনটা, কোষ প্রাচীর তৈরি হওয়ার প্রথম যে ধাপটা, সে প্রথম ধাপটার নাম হচ্ছে মধ্যপর্দা তৈরি। এবং মধ্যপর্দার প্রধান উপাদান কোনটা? প্রধান উপাদান হচ্ছে পেকটিক অ্যাসিড। পেকটিক
অ্যাসিড। তাহলে এই মধ্যপর্দার ইম্পর্টেন্স কি? ধরো এই মধ্যপর্দা কখনো নষ্ট হয়ে গেল, ধরো সাপোজ এই মধ্যপর্দা কখনো মাঝ বরাবর গলে গেছে, মধ্যপর্দাটা কখনো মাঝ বরাবর নষ্ট হয়ে গেছে, তাহলে মধ্যপর্দা যদি কখনো মাঝ বরাবর নষ্ট হয়ে যায়, দুইটা কোষকে তখন আলাদা বলা সম্ভব নাকি দুইটা কোষকে দেখে মনে হবে এক? ধরো মধ্যপর্দা নাই, আমি হাত দিয়ে রাখলাম, ধরো মধ্যপর্দা নাই এখানে, যদি মধ্যপর্দা এখানে নাই হয়ে যায় তাহলে তোমার কি মনে, দুইটা কোষ এক মনে হচ্ছে না? মধ্যপর্দা আছে বলে তো তুমি বুঝতে পারছো যে দুইটা কোষ আলাদা। যদি মধ্যপর্দা না থাকে তখন তোমার কি মনে হবে, আরে দুইটা কোষ তো একই জিনিস। সেম ভাবে এই জন্য বলা হয় দুইটা কোষকে পৃথককারী প্রধান পর্দার নাম কি? উত্তর মধ্যপর্দা। তাহলে পরীক্ষায় যদি কখনো প্রশ্ন করে দুইটা কোষের পৃথককারী প্রধান পর্দার নাম কি, উত্তর হচ্ছে মধ্যপর্দা। সবার যদি মধ্যপর্দা পর্যন্ত ক্লিয়ার হয় আমাকে জানো সবাই মধ্যপর্দা ক্লিয়ার হয়ে গেছে, আমাদের বোঝা শেষ যে মধ্যপর্দার কাহিনীটা কি। সবাই বুঝতে পেরেছেন? সবাইকে হাত দিয়ে যে বুঝাইলাম, বুঝছো না এটা যে দুইটা কোষকে আমি বর্ডার দিয়ে আলাদা করছি? ভেরি গুড। আসেন, বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, কেন বুঝেন নাই? কি বুঝেন নাই বলেন তো একটু। পেকটিক অ্যাসিড একটা উপাদান, একটা কার্বোহাইড্রেট, একটা শর্করা, এটা একটা উপাদান, জাস্ট নাম শিখো। ওকে, ভেরি গুড। আসেন নেক্সট। এখন দেখো, যখন তুমি মধ্যপর্দা ক্রিয়েট করে ফেলেছো, যখন মধ্যপর্দা তোমার বানানো শেষ, এখন তুমি তোমার যখন দেশের বর্ডার টানা হয়ে গেছে, যখন তুমি বলছো এটা ইন্ডিয়া এটা পাকিস্তান, যখন তুমি বর্ডার বানাই ফেলছো, এখন তো আস্তে তুমি সেনাবাহিনী বানাবা, এখন আস্তে তুমি দেয়াল তুলবা, কাটাতার দিবা, দুইটা মানচিত্র এঁকে দুটা দেশের মাঝে গান আছে না আর্টসেলের। তো যাই হোক, তুমি যখন দুইটা দেশের বর্ডার টেকে ফেলছো, এখন তুমি সুন্দর করে তোমার দুইটা দেশের বর্ডারটাকে সুন্দর করে বানাবা। কি করবা? এখন তুমি এই মধ্যপর্দার ভেতরের দিকে একটা লেয়ার ক্রিয়েট করার চেষ্টা করবা, যাতে তোমার বর্ডারটা আরেকটু স্ট্রং হয়, যাতে তোমার বর্ডারটা বাংলাদেশের বর্ডারের মতো ফাও বর্ডার না হয়, যাতে তোমার বর্ডারটা একটু স্ট্রং হয়। এই জন্য তুমি কি করছো? মধ্যপর্দার উপরে আরও একটা লেয়ার ক্রিয়েট করার চেষ্টা করছো। এই যে মধ্যপর্দার উপরে তুমি আরও একটা লেয়ার ক্রিয়েট করছো, এই লেয়ারটা কি দিয়ে তৈরি? এই যে লেয়ারটা, এটা কি দিয়ে তৈরি? এই যে লেয়ারটা তুমি এখন দেখতে পাচ্ছ, এই লেয়ারটা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি। এটা সেলুলোজ নির্মিত। সেলুলোজ একটা শর্করা, আমরা যখন সেলুলোজ নিয়ে পড়াশোনা করব কোষ রসায়নে তখন জানবো। এটা হচ্ছে সেলুলোজ নির্মিত একটা পর্দা, এবং এই পর্দার নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর। পর্দার নাম কি? প্রাথমিক প্রাচীর। কেন এটার নাম প্রাথমিক? কারণ প্রথমবারের মতো একটা মোটা প্রাচীর আমরা ক্রিয়েট করেছি। এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র একটা বর্ডার ছিল, একটা কাঁটাতার ছিল, সে কাঁটাতারের উপর আমরা এখন একটা দেয়াল বানাইছি বলার জন্য ভাই বর্ডার এখন প্রোটেক্টেড, ভাঙা যাবে না। তো এই প্রাথমিক প্রাচীর যথেষ্ট পরিমাণে মোটা হয় এবং এটা সেলুলোজ দ্বারা নির্মিত হয়। তাই অনেক সময় প্রশ্ন করে কোষ প্রাচীরের প্রধান পর্দা কোনটা? প্রাথমিক পর্দা। কারণ মধ্যপর্দা এত পাতলা হয় যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, যে কোনো মুহূর্তে নষ্ট হতে পারে। তাই মধ্যপর্দাকে সাপোর্ট দেওয়ার জন্য প্রাথমিক পর্দা ক্রিয়েট করা হয়। তাই এটা যথেষ্ট পরিমাণে মোটা হয় এবং এটাকে প্রধান পর্দাও বলা হয়। এবং এভাবে সুন্দর করে দুইটা কোষ চলতে থাকে। যখন এই কোষের বয়স হয়ে যাবে অনেক বেশি, ধরো এই কোষের বয়স হয়ে গেছে প্রায় 5-10 বছর, এবং এই কোষটা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, খাবার বানাইতে বানাইতেও ক্লান্ত, একদম ধরা পারতেছে না, তখন বুড়া বয়সে কি হয় দেখবা, বুড়া বয়সে যখন মানুষ বাসায় বসে থাকে, কাজ টাজ কম করে, তখন মানুষের একটা ভুঁড়ি হয়। তো এই কোষটা যখন বুড়া হয়ে যাবে, তখন বুড়া যখন সে হবে, তখন সে আরো একটা প্রাচীর ক্রিয়েট করতে পারে। বুড়া বয়সে সব কোষের মধ্যে এটা কিন্তু পাওয়া নাও যেতে পারে। বুড়া বয়সে সে চাইলে যখন সে রেস্ট করবে, যখন তার আর কোনো কাজ থাকবে না, তখন এই কোষটা বুড়া বয়সে আরো একটা লেয়ার ক্রিয়েট করতে পারে। নট নেসেসারি করবে, করতে পারে যদি সে বুড়া হয়ে যায়। তো বুড়া অবস্থায় সে আরো একটা লেয়ার ক্রিয়েট করতে পারে। এই লেয়ারের তখন নাম হবে সেকেন্ডারি পর্দা। কেন এটার নাম শুভ ভাই সেকেন্ডারি পর্দা? কারণ প্রাথমিক পর্দার পরে এটা তৈরি করা হয়েছে। যেহেতু প্রাথমিক পর্দার পরে তৈরি করছে, প্রথমে প্রাইমারি স্কুল এরপর সেকেন্ডারি স্কুল, ওরকম প্রথমে প্রাথমিক পর্দা এরপর সেকেন্ডারি পর্দা। তো এই সেকেন্ডারি পর্দা শুভ ভাই কি দ্বারা তৈরি? সেকেন্ডারি পর্দা হচ্ছে লিপিড দ্বারা তৈরি। লিপিড, ওই যে বললাম বসে বসে ভুঁড়ি হয়ে যায়, ওই ভুঁড়ি হয় লিপিড। যেমন এখানে মোম থাকে,
লিপিড থাকে, মোম থাকে, লিগনিন থাকে, এটাও এক ধরনের মোম, সুবেরিন থাকে, এটাও এক ধরনের মোম, নানান ধরনের মোম দিয়ে লিপিড দিয়ে এই পর্দাটা ক্রিয়েট করা হয়, ওই ভুঁড়ি জন্মাইছে আর কি। এভাবেই নর্মালি একটা কোষ প্রাচীর ক্রিয়েট করা হয়। তাহলে একটা কোষ প্রাচীরের প্রথম ধাপ কোনটা? প্রথমে কোনটা তৈরি করছো? প্রাথমিক ধাপ, মধ্যপর্দা। দ্বিতীয় ধাপ কোনটা? প্রাথমিক প্রাচীর। তৃতীয় ধাপ কোনটা? সেকেন্ডারি পর্দা। এবং সেলুলোজকে বলা হয় কোষ প্রাচীরের প্রধান উপাদান। এখন আমি যদি তোমাকে একটা লাইন বলি, তোমরা আমাকে ইনবক্সে বলবা ট্রু নাকি ফলস। দেখি তোমরা বলতে পারো নাকি, ট্রু নাকি ফলস উত্তর দিবা। আমি তোমাকে বললাম কোষ প্রাচীরের শুরুর দিক থেকেই সেকেন্ডারি পর্দা উপস্থিত থাকে, এটা ট্রু নাকি ফলস বলো। কোষ প্রাচীরের শুরুর দিকেই সেকেন্ডারি প্রাচীর উপস্থিত থাকে, এটাকে কি বলবা? ট্রু না ফলস? অসাধারণ, সবাই পারছে মোটামুটি। কয়েকজন ট্রু বলছে, কেন ট্রু বলছে আমি জানি না, ওরা কি বুঝে ট্রু বললো আমি জানি না, বাট ফলস, শুরুর থেকে কখনো থাকবে সেকেন্ডারি পর্দা। আচ্ছা এরপর একটা বলি, সেকেন্ডারি পর্দা বিগলিত হলে দুটি কোষ আলাদা হয়ে যায়, ট্রু নাকি ফলস বলো। সেকেন্ডারি পর্দা বিগলিত হলে দুইটা কোষ পরস্পর থেকে আলাদা হয়ে যায়, এটা ট্রু নাকি ফলস দেখি বলো, কি হবে? সেকেন্ডারি পর্দা বিগলিত হলে দুটা কোষ পরস্পর থেকে আলাদা হয়ে যাবে, ট্রু না ফলস? ফলস, অবশ্যই ফলস। কখনো সেকেন্ডারি পর্দার উপর বিগলন আলাদা হয় না। দেখি আমাকে বলো, টেলোফেজ পর্যায়ে কোষ প্রাচীর তৈরি হওয়া শুরু হয়, ট্রু না ফলস? দেখি বলো কি হবে, ট্রু না ফলস? টেলোফেজ পর্যায়ে প্রথম কোষ প্রাচীর, একজন বলছে ভাই উপরওয়ালা ভালো জানে, কিন্তু সবাই অবশ্যই উপরওয়ালা তো ভালো জানবে, কিন্তু তুই কি জানিস, ক্লাসে পড়াইছি না, দেখি বল। সবাই বুঝছো না এটা? টেলোফেজে কেন, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, সবাইকে এটা বুঝছো, ট্রু ফলস বাদ, সবাই এটা বুঝছো কেন টেলোফেজ পর্যায়ে আমি কোষ প্রাচীর তৈরি করা শুরু করছি? দুইটা কোষ কখন উৎপন্ন হবে? টেলোফেজের শেষে না। তো টেলোফেজ পর্যায়ে তুমি যদি কোষ প্রাচীর তৈরি না করো, কিভাবে দুইটা কোষকে আলাদা করবা? বুঝছো এটা তোমরা? অবশ্যই ট্রু, কিন্তু এটা কি বুঝছো নাকি তোমরা, নাকি মুখস্থ করে ফেলতেছেন শুধু? না শুভ ভাই পড়াইছে, তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট বই কেমনে পড়ো জানো? কিছু বুঝেই নাই, এসব বলদের দরকার নাই, এসব বলদ কিছুই করতে পারবে না জীবনে, ওদের দৌড় ইন্টারমিডিয়েটে শেষ। যারা মুখস্থ নির্ভর স্টুডেন্ট ওরা এইচএসসির পর যেতে পারবে না, ওরা ওখানে খেলা শেষ। এসএসসি পর্যন্ত মুখস্থ করে চালানো যায়, এইচএসসি তো মুখস্থ করে চালাতে পারবে না, ধরা 100% খাবে। এরকম সব ভাই, এই গান দিয়ে হবে না, তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখা লাগবে। মাতৃকোষ থেকে তো উৎপন্ন হয়ে গেছে বেটা দুইটা, আবার মাতৃকোষের কি হবে? পড়ো এরকম করে পড়ো না তোমরা। কোষ প্লেটই হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরকে প্রথম অবস্থায় কোষ প্লেট বলা হয়। কারণ প্লেট কেন বলে, মধ্যপর্দাকে কখনো কেন কোষ প্লেট বলা হয়? এই সবাই দেখে দেখে আমাকে বলো, প্রথমে যখন দুইটা কোষকে আলাদা করছো তখন এই লাইনটা দেখতে একটা প্লেটের মতো মনে হয়েছে না? প্লেট, লম্বা একটা প্লেটের মতো মনে, স্লেটের মতো মনে হয়েছে না? তাই মধ্যপর্দাকে সবসময় মাঝে মাঝে কোষ প্লেট নামে ডাকা হয়। এই পড়াশোনা করিও না বুঝছো, বিগলিত মানে ভেঙে যাওয়া বেটা, ওরে 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 চাইনিজ, বিগলিত, বিগলন, বরফ বিগলিত হয়ে পানি হয়, নিশ্চয় এটা কোনো জাপানি স্টুডেন্ট, সে বাংলা ভাষায় নতুন কোর্সে আসছে। পর্দা প্রাচীর, হ্যাঁ না না, পর্দার প্রাচীর একই জিনিস, সিনোনিমাস আর কি। না, সাইটোকাইনেসিসের সময় সাইটোপ্লাজম বিভাজিত হয়, বাট আগে কোষ প্লেট হবে, কোষ প্লেট হবে, সাইটোপ্লাজম আলাদা হবে। কোষ প্রাচীর কাদের থাকে? আমার থাকে, তোমার থাকে, সবার থাকে। শেখ হাসিনা কোষ প্রাচীর আছে, যাও হয়েছে, খুশি তোমরা? মাথা ভেঙে গুড়ি কনায় দিব, বলে কোষ প্রাচীর কার থাকে? কি দিয়ে মারবো? মারলে শেষ হবে না মায়ের। একজন বলছে ভাইয়া কোষ প্রাচীর কই থাকে, কি দিয়ে মারা যায় বলো তো? মারলে শেষ হবে না, এদের মায়ের কোনো শেষ নাই। একজন বলছে ভাইয়া বোর্ডের লেখাগুলো ক্লিয়ার করেন, আমার থেকে ক্লিয়ার লেখা উদ্ভাসে কারো নাই। আমার লেখাকে এত বাজে বুঝতে পারতেছিস না? পোল খোলা লাগবে। এই আমার লেখাকে বোঝা যাচ্ছে না একদম?
এই বল, আমার এই সবার মেসেজ দেখা যায় রে বাবা, দেখে আমার লেখা বোঝা যায় না রে, কেমনে সম্ভব, কেমনে সম্ভব আমার লেখা বোঝা যাচ্ছে না। মায়ের একটা মাটিতে পড়বে না রে ভাই, আসেন তাহলে আসো। তিনটা স্তর আছে, একটা হচ্ছে মধ্য পর্দা, একটা প্রাইমারি পর্দা, একটা সেকেন্ডারি পর্দা, লাস্ট একটা অপশন জিনিস বাকি আছে, ভালো করে দেখায়। এখন ধরো এটা বাংলাদেশ আর এটা ইন্ডিয়া, তো ইন্ডিয়ার লোকের ইচ্ছা হইতে পারে না আমি একটু কক্সবাজার ঘুরতে যাব, বাংলাদেশের লোকের ইচ্ছা হতে পারে না আমি একটু কাশ্মীর দেখে আসি, বরফ দেখে আসি, তাজমহল দেখে আসি। এখন তুমি দুইটা দেশকে তো বর্ডার দিয়ে আলাদা করে ফেলছো। এখন ইন্ডিয়ার কিছু উপাদান বাংলাদেশে যদি যেতে চায় কিভাবে যাবে, আবার বাংলাদেশের কিছু উপাদান যদি ইন্ডিয়া যেতে চায় কিভাবে যাবে, সম্ভব তো না, কিন্তু মাঝখানে বর্ডার দিয়ে ফেলছে। তাই দেখা যায় দুইটা কোষ পরস্পরের মধ্যে কানেকশন রাখার জন্য এদের মাঝখানে একটা নালী ক্রিয়েট করে, যেই নালী দ্বারা দুইটা কোষ পরস্পরের সাথে কথা বলতে পারে, দুইটা কোষ পরস্পরের সাথে উপাদান আদান প্রদান করতে পারে। এই জাতীয় উপাদান আদান প্রদান করতে পারে, এই কারণে দুইটা কোষের মাঝে 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 এরকম কিছু নালী স্থাপিত হয়, যেই নালী দ্বারা ইন্ডিয়ার মানুষ বাংলাদেশে আসতে পারবে, বাংলাদেশের মানুষ ইন্ডিয়া যেতে পারবে। এই যে নালীগুলো, এই নালীগুলো দিয়ে ইন্ডিয়ার জিনিস বাংলাদেশে ঢুকতে পারবে, বাংলাদেশের মানুষ ইন্ডিয়া ঘুরতে যেতে পারবে কাশ্মীরে। তো এই যে মাঝখানে একটা নালী ক্রিয়েট করলাম, যেটা দিয়ে দুইটা কোষ পরস্পরের সাথে কথা বলছে, হ্যালো হাউ আর ইউ বাংলাদেশি কেমন আছো, তুমি বলছো হ্যালো ভারতীয় বদ্দা কেমন আছেন আপনারা সবাই, এই যে কথা বলছেন, এই মাঝখানে নালীটার নাম হচ্ছে প্লাজমোডেজমাটা। তাহলে পরীক্ষায় যদি কখনো প্রশ্ন আসে দুইটা কোষের মাঝখানে কানেকশন দেওয়া হয় কি দিয়ে, বা দুইটা কোষের মধ্যে সংযোগ স্থাপন করা হয় কি দিয়ে, উত্তর হচ্ছে প্লাজমোডেজমাটা। নাহলে তুমি কমন সেন্স খাটাও না, তুমি এমন একটা প্রাচীর বানাইছো, প্রাচীরটা এত পুরু, মধ্য পর্দার উপর প্রাথমিক পর্দা, এর উপর আবার সেকেন্ডারি পর্দা, বাঁচবে না কেউ, আজকে দিব না, এমন বর্ডার বানাইছি, কেউ তো যাতায়াতই করতে পারবে না। তো উপায় কি, যাতায়াত করার একটা মাত্র উপায়, মেক এ কানেকশন বিটুইন দ্য টু সেলস, এই কানেকশনটার নামই হচ্ছে প্লাজমোডেজমাটা। ঠিক আছে, ওকে, চমৎকার, আমরা বুঝে গেছি। তাহলে আসেন, আমরা প্রাথমিক প্রাচীর পড়েছি, আমরা সেকেন্ডারি প্রাচীর পড়েছি, আমরা প্লাজমোডেজমাটা পড়েছি। সূক্ষ্ম গঠনের এখানে সূক্ষ্ম গঠন কথাটা মানে হচ্ছে কিভাবে এত বড় একটা প্রাচীর গঠন করা হয়। তো প্রথমে সেলুলোজ, সেলুলোজ থেকে উৎপন্ন হয় ক্রিস্টালাইন মাইসেলি, এটা হচ্ছে অনেকগুলো সেলুলোজের বান্ডেল। ধরো এটা একটা সেলুলোজ, এটা একটা সেলুলোজ, এটা একটা সেলুলোজ, এরকম যখন 100টা সেলুলোজ একসাথে থাকে, 100টা সেলুলোজকে একসাথে সুতা দিয়ে বেঁধে রাখা হয়, এরকম সুতা দিয়ে বেঁধে রাখা হয়, এই 100টা সেলুলোজের বান্ডেলকে বলা হয় মাইসেলি। কেন এই শব্দটা গুরুত্বপূর্ণ, কারণ তুমি যখন মাইক্রোস্কোপের নিচে দেখবা সেলুলোজ এত ছোট, এটাকে মাইক্রোস্কোপের নিচে দেখা যায় না, তুমি কি দেখতে পাবা, তুমি মাইসেলি দেখতে পাবা, এই ক্রিস্টালাইন মাইসেলিটা। তো পরীক্ষায় আসে আর কি, দৃশ্যমান সব থেকে, মাইক্রোস্কোপের নিচে দৃশ্যমান সব থেকে ক্ষুদ্রতম একক কত, কি মাইক্রোস্কোপের নিচে দৃশ্যমান ক্ষুদ্রতম একক কোনটা, এটা হচ্ছে মাইসেলি। পরে মাইসেলি থেকে ম্যাক্রোফাইব্রিল, মানে এটা আরো মোটা হয়ে যায় বান্ডেলটা, আর ম্যাক্রোফাইব্রিলের পর বান্ডেলটা আরো মোটা হয়ে যায়। তো মেন কথা পরীক্ষায় এটাই আসবে যে তুমি কোনটা দেখতে পাও মাইক্রোস্কোপের নিচে, ক্ষুদ্রতম ইউনিট কোনটা, উত্তর হচ্ছে ক্রিস্টালাইন মাইসেলি। আর পুরো কোষ প্রাচীরের প্রধান উপাদান অবশ্যই সেলুলোজ। তো এখন আসেন কোষ প্রাচীরের কাজ কি, আরে তোমার বাসার দেয়ালের কাজ কি, তোমার বাসার দেয়ালের কাজ পাশের বাসার কেউ ঢুকতে যেতে না পারে, চোর ডাকাত যা ঢুকতে না পারে, তুই যাতে রাতে ঘুমানোর সময় ভয় না পাস, তোকে যাতে হঠাৎ করে সে কামড় না দেয়, তোর বাসার কথা যাতে বাইরে না যায়, ওই কোষ প্রাচীরের কাজও তাই, সুরক্ষা দেওয়া, বাইরে থেকে কেউ যাতে আঘাত করতে না পারে, ভেতর উপাদানকে একটু বাঁচায় রাখা, আদান প্রদানে সাহায্য করা প্লাজমোডেজমাটার মাধ্যমে, এগুলাই দেখো রক্ষা করা, বাসাকে একটা শেপ দেওয়া, বাসাকে প্রোটেকশন দেওয়া, পৃথক করা, কোষের বাইরে জিনিস পাঠানো, কোষের মধ্যে জিনিস ঢোকা, বাসার দরজাতে ঢুকবে না, দেয়াল দিয়ে তো ঢুকবে, উদ্দীপনা পরিবহন করা। বাংলাদেশকে বল তুই খারাপ, বাংলাদেশে কি বল তো না তুই খারাপ, এই যে উদ্দীপনা দিচ্ছে গালাগালি, তোরে ধরে তোরে পাইলে খবর আছে ইন্ডিয়ান, তো ইন্ডিয়ান তোরে পাইলে খবর আছে বাংলাদেশি, এই যে উদ্দীপনার আদান প্রদান হচ্ছে, এটাই গালাগালি করতেছে একজন একজনকে, ওরা তোমাকে গালি দিচ্ছে, তুমি তোকে গালি দিচ্ছ, কি দিয়ে দিচ্ছ, প্লাজমোডেজমাটা দিয়ে গালি দিচ্ছ। এই যে প্লাজমোডেজমাটা উদ্দীপনা এবং উপাদান আদান প্রদান করতে সাহায্য করে, সোজা কথাবার্তা, খুব কঠিন কিছু নাই। তাহলে কুইজ নাম্বার 1 আমরা ইনবক্সে নিব, 2টা হচ্ছে পোল নিব। দেখি 1টা ইনবক্সে কেন নিচ্ছে না, 1টা খুব সোজা, 1টা একটু ইনবক্সে বলো তো কি হবে।
ক্লাসের স্লাইড আপনি আপনার প্রোফাইলে পেয়ে যাবেন। আপনার যে স্টুডেন্টস প্রোফাইল আছে, ড্যাশবোর্ড আছে একটা, উদ্ভাসন মেশে লগ ইন করেন না ক্লাস করার জন্য, সেই ড্যাশবোর্ডেই পাবেন। এটা তো সোজা হওয়ার কথা, এটা তো কারো ভুল করার কথা না, রবার্ট হুক। বাট ব্যাপার হচ্ছে এটা পারেন নাকি দেখেন তো। ভাই পোলটা একটু লঞ্চ করেন কুইজ টুতে, দেখি কুইজ টু পোলটা পারো নাকি দেখি। পোল দিচ্ছে, পোল অ্যান্সার করো। হ্যাঁ, কি হবে উত্তর বুঝলাম না। সবাই আগেরটার উত্তর দিয়ে দিচ্ছে কেন বুঝতেছি না। অনেকে হচ্ছে আছে যারা ভুলে আগের প্রশ্নের উত্তরটা এই প্রশ্নের পোলে দিয়ে ফেলছে আর কি। ভেরি সরি, তাদেরটা ভুল হয়ে গেছে। এরকম অনেক আছে উত্তেজনাবশত প্লাজমোডেজমাটার কারণে তাদের আজকে অবস্থা। পোল আগে চলে আসছে, আরে কি দুঃখ। পোল আসে নাই, আচ্ছা সমস্যা নাই, তোমার ইয়াতে বলো, ইনবক্সে বলো। ইনবক্সে তো সবাই ঠিক উত্তরই দিচ্ছে। আচ্ছা দেখি কারা কারা ঠিক বলছে। কুইজ ওয়ানের আনসার রবার্ট হুক আর কি বেটা, মাথা ভেঙে দিব একদম। স্যার পোল আসে না, আচ্ছা সমস্যা নাই। একজন আজকে প্রশ্ন করতে ঢাকা মেডিকেল কেমনে চান্স পাবো, মানে ব্যাপারটা জন্মের সময় আল্লাহকে জিজ্ঞেস করা মরবো কেমনে। তুই পরে পড়াশোনাই শুরু করছ না, তুই এখনো শুরু কর পড়াশোনা কয়েকদিন পর, তারপর ডিএমসি কই যাবি, আরো অনেক জায়গায় ভালো জায়গায় চলে যাবি। পড়াশোনা শুরু করো, আস্তে সবগুলো ক্লিয়ার হবে, কখন কি করতে হবে, কখন কি পড়াশোনা করা উচিত। এত দূরে তাকানোর এখন দরকার নেই, সামনে যে পড়াশোনাগুলো আছে ওগুলো ভালো করে করো। তোমার কাছে অনেক দূরে তাকানো না, ভুল করার দরকার নেই। পাবলিশ দেখি ফাস্টেস্ট ফিঙ্গার্স কার্ড। বাঁধন হাসান দাগায় ভুল করে ফেলছে সবার আগে, অনেকে ভুল করে, ওরে বাবা ফাস্টেস্ট ফিঙ্গার সবাই ভুল। লিডার বোর্ডে সবার উপর আছে রাদিয়া, এরপর আছে গালিব, কারেক্ট অ্যান্সারের দিক থেকে আফিফ আছে, অপূর্ব আছে, আহনাফ আছে, ওয়াফিকা আছে, মেহেরিকা আছে, ফিকা এবং রিকা, আলিফ আছে, ফাহামিদা আছে, দিব্য আছে। পাবলিশ করেছি তো, পাবলিশ তো আসার কথা, ওয়েবে পোল আসে নাই, সমস্যা নাই, নেক্সট বার তোকে আগায় দিব আমি। লিডারবোর্ড দিছি তো, হ্যাঁ সেটাই সঠিক। র্যাঙ্ক 40, ওরে অনেক আগে গেছেন দেখি, 40 নাম্বার র্যাঙ্ক, ঢাকা মেডিকেল কলেজ, অসাধারণ। সমস্যা নাই, পোল না আসলে কোনো ব্যাপার না বেটা, কিসে পোল না পাইলে। ওয়াফিকা, এখানে ও হ্যাঁ, ওয়াফিকা বানান ভুল আসছে আসলে, কেমন কেমন জানি বানানটা। তাহলে বাড়ির কাজ আমার মনে হয় এটা পারার কথা তোমাদের, এবং তোমাদের হোমওয়ার্ক জমা দিবা কোথায়, তোমাদের যে কমিউনিটি আছে, তোমাদের যে পোর্টাল আছে উদ্যোগশূন্য মেশে ঢুকলে দেখবে একটা লেখা আছে কমিউনিটি, সে কমিউনিটিতে তোমরা পোস্ট করবা এই হোমওয়ার্ক, আমি ওখান থেকে দেখে দিব, কারো কোনো ভুল থাকলে বলে দিব, কারো কারটা কারটা ঠিক আমি বলে দিব, কমিউনিটিতে জমা দিয়ে দিবা। ওগুলা পড়াবো। এখানে এটা প্রশ্ন করেছে মিনতাকা, ভাই তোমাকে আমি অপারেন্ট ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন আজকে পড়ালে তুই পালাই যাবা, তুমি তখন দেখবা ক্লাসে আসতেছই না, ভাই এগুলো কি পড়ায় ফেলছে, সবকিছু স্টেজ আছে। তোমাকে আমি যদি 1-2 না পড়াই, সবার আগে জ্যামিতি পড়াই হবে, অপারেন্ট ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন ক্লাসের একদম শেষ ক্লাসের পড়াশোনা। তখন আমরা কানেক্ট করব প্রকৃত কোষে আর অপ্রকৃত কোষে পার্থক্য, আরো অনেক পার্থক্য আছে, সব শিখবো ধাপে ধাপে ধাপে। তাই বলছি ক্লাস একটা বই হয়ে যাবে যদি ক্লাস ঠিক মতো করো। মাঝখানে যদি একটা ক্লাসও মিস করো, দেখবা পরের ক্লাসগুলো কেমন কেমন লাগছে। তাই ক্লাস করা খুব জরুরি। খাতায় লিখে ছবি তুলে দিবা। তাহলে বলেন সবাই আজকের ক্লাস বুঝছেন? না, নট নেসেসারি মোহিনী, আমি জীবনে নোট করি না অ্যাডমিশনের জন্য। হ্যাঁ একটু বেশি অ্যাডভান্স, সমস্যা নাই, অ্যাডভান্স হতেই পারে, ভুল করলে শিখবা। সবাই বুঝছেন? আচ্ছা আমি কয়েকটা কথা বলি, টপিকগুলো ক্লিয়ার নাকি বলো। সবার আগে আমাদের কাছে যে কোষের ডিফারেন্সটা, প্রোক্যারিওটিকের ইউক্যারিওটিকের যে বেসিক ডিফারেন্স, এটা ক্লিয়ার নাকি? অপারেন হেলডেনের যে ভুয়া মতবাদ, এটা ক্লিয়ার নাকি? আমরা কি দেহকোষের সাথে জনন কোষের তফাৎটা বুঝছি নাকি? ওই যে ডিম্বাণুর উদাহরণ দিছিলাম, চুলার ডিম্বাণু, বুঝছি নাকি? এরপর আমাদের পড়াশোনা হচ্ছে আমাদের যে কোষ প্রাচীরের গঠনের প্রক্রিয়া ধাপ ওয়াইজ আমাদের কাছে ক্লিয়ার নাকি, কোনটার পরে কোনটা ঘটছে। এই কি পয়েন্টগুলো যদি বুঝো একবার, তুমি যথেষ্ট ভালো স্টুডেন্ট হয়ে গেছো। বাট তুমি যদি এগুলো না বুঝে মুখস্থ করো, তাহলে আর তোমার পড়াশোনা করার দরকার নেই। বুঝে গেছো না? ক্রিস্টালাইন মানে ক্রিস্টালের মতো, মানে দেখতে এটা অনেকটা স্ফটিকের মতো ক্লিয়ার, খুব চকচক করে আর কি মাইক্রোস্কোপের নিচে। ওকে ঠিক আছে।
তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, বেস্ট অফ লাক, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।